So officially, this is our 6th lecture of Business Mathematics class of BBA Summer 2020. And already you can see that the name of the class is also that is the lecture 6. So আমি ক্লাসগুলো নেম এখন থেকে ওইভাবে মডিফাই করেছি যাতে হচ্ছে গিয়ে আপনাদের সুবিধা হয়। যেটা বলছিলাম, now starting in every class, before starting in every class, I will share a specific link with you. যদি আপনি মনে করেন যে না মেসেঞ্জার গ্রুপে দিলে হবে না, ইউ নিড ইট অন ইউর গুগল ক্লাসরুম, আমি গুগল ক্লাসরুমও শেয়ার করে দেবো নতুন লিঙ্কটা। প্রতিদিন ক্লাসের শুরুতে নতুন কয়েকটা লিঙ্ক জেনারেট হবে। এটা ওই ইউনিভার্সিটির থেকেও আসলে না, মেইনলি গভর্নমেন্টের যে নতুন পলিসি এসেছে অ্যাবাউট অনলাইন ক্লাসে কন্ডাক্টিং অনলাইন ক্লাসেস অন জুম, ফর দ্যাট পারপাসেস ইট হ্যাপেন্স। তো এখানে আসলে আমাদের কারোর কোনো কিছু করা নেই, কোনো ফ্যাকাল্টি মেম্বার বা ইউনিভার্সিটির অথরিটির কারোরই কিছু করা নেই, এভাবে আমাকে ক্লাসটা নিতে হবে। আদারওয়াইজ I have to back to my basic Zoom account where after 40 minutes every session will begin. So এই প্রবলেমটা সলভ করার জন্য আমি নিজেই যে শিডিউল গুলো ক্রিয়েট করে নিয়েছি যাতে আপনাদের সাথে আমি খুব স্মুথলি ক্লাসটা নিতে পারি। সো আমরা আজকে হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টার 20 শেষ করে ফেলবো। চ্যাপ্টার 20 আজকে শেষ হয়ে যাবে, খুবই ছোট্ট একটা পার্ট আমাদের বাকি আছে, ওটার পরে আমরা চ্যাপ্টার 20টা কমপ্লিট করে ফেলবো। এন্ড নেক্সট টুইসডে, আবারও বলছি নেক্সট টুইসডে মানে আমাদের থার্সডের পরে আমরা আরো একটা ক্লাস পাবো। টুইসডে আমাদের হচ্ছে গিয়ে এক্সামটা হবে, আপনাদের যে এক্সাম যেটা সেটা হবে। এন্ড আমি আপনাদের সাথে 8 তারিখের আগে, আপনাদের মিড তো 8 তারিখ থেকে শুরু হবে, ঈদের পরেও আমরা দুটো ক্লাস পাবো। তো 8 তারিখের আগে অবশ্যই আপনাদের সাথে দুটো এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করবো। সো দ্যাট আমি এটা হচ্ছে গিয়ে থার্সডে মোস্ট প্রবাবলি, আপনারা কি থার্সডেতে 4:30 থেকে তো ফ্রি থাকেন? মোস্ট প্রবাবলি ফ্রি থাকেন না? Yes, ma'am. Yes, ma'am. তো থার্সডে হচ্ছে আমি আগে থেকে স্লটটা দিয়ে রাখলাম যাতে আপনাদের অন্য সবাই ক্লাস নিতে, কেউ যদি দেয় কাইন্ডলি একটু বলবেন যে আপনাদের বিজনেস ম্যাথের এক্সট্রা ক্লাস আছে থার্সডে 4:30 থেকে 6টা, আমি আপনাদেরকে এক্সট্রা ক্লাস নেব। আচ্ছা, আমার সাথে তো ক্লাস থাকবেই 11:30 থেকে 1টা, দেন আবার 4:30 থেকে 6টা আমি একটা এক্সট্রা ক্লাস নেব। হ্যাঁ, ওটার জন্য আবার এরকম নতুন করে লিংক জেনারেট হবে and others, তো সেভাবে ওইভাবেই নিব, জাস্ট নর্মাল ক্লাসটাই আর একটা এক্সট্রা করে ক্লাস নিয়ে নেওয়া এরকম। এবং যদি মনে করি আরো একটা এক্সট্রা ক্লাস নিতে হবে মঙ্গলবারের আগে, তাহলে আমি সেটাও নিব। ওকে, সো আজকে আগে একটু দেখিনি যে আমরা যে মঙ্গলবার যে ক্লাস টেস্ট দেব, অনলাইনে ক্লাস টেস্ট আমি আসলে কিভাবে দেব সেটাতে আমি চলে যাব। ফার্স্ট যাচ্ছি। So to participate your online classes, you have to join my in my Google Classroom. So here is my Google Classroom and here is the Google Classroom code. Again আমি Google Classroom কোডটা দিচ্ছি। যারা Google Classroom কোডটা জানেন না, কাইন্ডলি এখন ক্লাসে যারা আছেন take a screenshot and join my Google Classroom. So the Google Classroom code is AHZNPWW. So then আমি দেখতেই পাচ্ছি আমার Google Classroom এ আমি দেখেছি যে আমার এখানে হচ্ছে 47 স্টুডেন্টস আছে, 34 স্টুডেন্টস হচ্ছেন জয়েন করেছেন। দ্যাট মিন্স স্টিল 13 স্টুডেন্ট আর মিসিং হিয়ার। আপনি গুগল ক্লাসরুমে না থাকলে এক্সাম দিতে পারবেন না, এই জন্য গুগল ক্লাসরুমে জয়েন করাটা খুব জরুরি। এক্সাম দিতে পারবেন না, এন্ড এখানে যে আপনার নামটা আসবে, কাইন্ডলি গুগল ক্লাসরুমে যে নামটা দিবেন, এই ধরেন লাভার বয় or Mr. X or প্রিন্সেস সামথিং, এরকম কোনো নাম দিবেন না, বিকজ এখান থেকে দেখে আমি হচ্ছে আপনাকে মার্কিং করব। সো আমি কালকে এটা ফেস করেছি, আমি অলরেডি ট্রিপল ই মিডটা নিচ্ছিলাম, তো ওদের অ্যাসাইনমেন্টটা গুগল ক্লাসরুম ওনারা জমা দিয়েছে। বা আমি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স আমার একটা ওপেন ইলেকটিভের কোর্স, ভেরি ইম্পর্টেন্ট, সেই কোর্সের মার্কস ইনপুট দিচ্ছিলাম আপনার গুগল ক্লাসরুম থেকে গ্রেডিং করা যায়। আমি সেটা দেখাবো আজকে আপনাদের কিভাবে এটা করবো। তো সেখানে আমি মার্কস ইনপুট দিয়েছিলাম, একজনের নাম হচ্ছে, আচ্ছা না বলি, মিস্টার এক্স ধরেন, ঠিক আছে? তো সে গুগল ক্লাসরুমে তার নাম দিয়ে রেখেছে ধরেন সাকিব হাসান, ঠিক আছে, সাকিব খান ধরেন। এখন যার নাম মিস্টার এক্স তার নাম হচ্ছে সাকিব খান দেওয়া,
এন্ড কোনো আইডি নাই, কিছু নাই। আমি কিছুতেই মিস্টার সাকিব খানকে খুঁজে পাচ্ছি না, হু ইজ মিস্টার সাকিব খান। এন্ড যেটা হচ্ছে গিয়ে যখন হচ্ছে সে অ্যাসাইনমেন্ট ব্যাক করেছে, সে অ্যাসাইনমেন্টের কোনো জায়গায় তার নাম নাই। পরে আমি খুঁজে বের করলাম আমার ক্লাসে একটা ইরেগুলার অভদ্র ছেলে আছে, এটা হচ্ছে গিয়ে সেই মিস্টার এক্স। সো এই ঘটনাগুলো ঘটে। এই কষ্টটা আমি হয়তো একটা মেজরের কোর্স বলে আমি করতে গিয়েছিলাম, এই সেমিস্টারে কষ্ট করার আমার সময় থাকবে না, কারণ আমার এবার অনেক স্টুডেন্ট, এটা আমার কোর্স না, সবার কোর্সে এবার শুনবেন টিচাররা বলবে যে অনেক বেশি স্টুডেন্ট এনরোল করা। এক একটা সেকশনে লেস দ্যান 60 স্টুডেন্ট, খুব কম সেকশনই আছে। তো এত স্টুডেন্টের মধ্যে না আমার দেখার সময় নাই যে কে নাম দিল না, কে আইডি দিল না। সো দ্যাট আমি রিকোয়েস্ট করবো গুগল ক্লাসরুমে তো জয়েন করবেন এবং করার সাথে সাথে নিজের অরিজিনাল নামে দেবেন। এই যে যেমন জিএম স্কুল, ইনি কে আমি কিন্তু জানি না। সো আমি যখন জানবো না, এই যে আমি এনাকে ইমেইল করব, আচ্ছা না আজকে ইমেইল করব না, আমি যাই হোক ওনাকে ইমেইল করব এবং করে যদি সদুত্তর না পাই আমি এনাকে হচ্ছে কি রিমুভ করে দিব আমার গুগল ক্লাসরুম থেকে। এই হচ্ছে গিয়ে বিষয়। সো আদারওয়াইজ হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু নিজের নাম দিয়ে জয়েন করতে হবে। এরকম এই যে হাবি জাবি যে এখন একটা যেটা দেখলাম যে এরকম করে নাম দিয়ে জয়েন করবেন না। তো এবার চলে আসি নেক্সট উইকে আমাদের যে অ্যাসেসমেন্টটা হবে, অ্যাসেসমেন্টটা আমি আসলে করব কিভাবে সেটা দেখতে যাই। এটা আমি একটু দেখাবো গ্রেডটা আমি কিভাবে দিই, তার আগে একটু ক্লাস ওয়ার্কে চলে যাই। সো এই যে ক্লাস ওয়ার্ক পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই তো দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, সো এখানে একটা অপশন দেখছি আমরা হুইচ ইজ ক্রিয়েট। আমি একটু স্পটলাইট দিয়ে দেখাই তাতে সুবিধা হবে। হুইচ ইজ ক্রিয়েট, আমি ক্রিয়েটটাতে ক্লিক করলে দেখেন আমাকে অনেক এই রিবনটাতে ক্লিক করলে আই হ্যাভ 5 অপশনস। সো দ্যাট আমি এখান থেকে ইভেন আমি যদি ক্লাস টেস্ট লিখেও একটা অপশন দিতে যে টপিক অ্যাড করতে যে সেটা করতে, সো আমি এখানে কুইজ অ্যাসাইনমেন্টে যেতে পারি। আপনাদের জন্য কুইজ অ্যাসাইনমেন্ট আমি যেতে পারবো না, বিকজ এটা যেহেতু বিজনেস ম্যাথ, এখানে তাহলে একটা গুগল ফর্ম ক্রিয়েট হবে, সেখানে আপনি ম্যাথস করবেন। আপনাদের জন্য কুইজ অ্যাসাইনমেন্ট আমি যেতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে আপনাদের যে ম্যাথস সেটা যদি আমি গুগল ফর্মে ক্রিয়েট করি, আপনাকে গুগল ফর্মেই ওটাতেই অ্যান্সার করে আমাকে ব্যাক করতে হবে, এবং প্ল্যাগারিজম এন্ড আদার্স আমি সবকিছুই চেক করতে পারবো। কিন্তু এখানে যেটা সমস্যা হয়ে যাবে, অনেকেই আছেন যারা কম্পিউটারে ভালো মতো টাইপ করতে পারে না, স্টিল নাও টাইপটা তারা এখনো ওইভাবে করতে পারে। এটা একটু শিখবেন, এই সেমিস্টার থেকে আমাদের সাথে প্রত্যেকটা করতে আসতো, সে কারণে আমি ফার্স্ট ক্লাস টেস্টটা গুগল ফর্মে নিচ্ছি না। আমি যেটাতে নিব সেটা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টের এখানে ক্লিক করব। অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে যে অ্যাড ফাইল অপশন আছে আমার, এখান থেকে আমি আসলে আমার কম্পিউটার থেকে ফাইল অ্যাড করব। কম্পিউটার থেকে ফাইল অ্যাড করে আমি আপনার এক্সামটা হচ্ছে গিয়ে নিয়ে নিব। তো এটাই হচ্ছে আমার সিস্টেম, বা আমার গুগল ড্রাইভটা এখানে অটো সিলেক্ট করা আছে, গুগল ড্রাইভ থেকে নিয়ে হচ্ছে গিয়ে আমি আপনাদের ক্লাস টেস্ট গুলো নিয়ে নেব। এখান থেকে আসলে মেইনলি আমি আপনাদের ক্লাস টেস্টটা নিব। এন্ড এখানে এখন আসি যে আপনি আসলে সাবমিট করবেন কিভাবে। আমি কি মনে হয় এটা প্রপারলি আপনাদের কখনো দেখাইনি না, যে আমি যদি এক্সাম নিয়ে আমি কিভাবে সাবমিট করতে হবে। ম্যাম আমরা No, ma'am. অ্যানসারটা করব কিভাবে? আপনি তো বুঝুন। ম্যাম কোশ্চেন দিলেন, দেন ম্যাম হ্যাঁ আমরা হ্যাঁ, কিভাবে অ্যানসার করব? আচ্ছা ঠিক আছে, আমি এটা তো দেখাই পুরোটাই দেখাচ্ছি তাহলে। ওকে, তো আমি এখানে ফাইল অ্যাড করে দিলাম। ফাইল অ্যাড করলে এটা আমি একটু ডিফারেন্ট একটা আচ্ছা আমি এখানে আগে একটু দেখিয়ে নিই। তো এখানে আমি আসলে সিলেক্ট করতে পারবো অল স্টুডেন্ট এন্ড নাকি ডিফারেন্ট স্টুডেন্টস। আমি নরমালি যেটা করি আমি 2-3 সেট কোশ্চেন করি, এবং 2-3 সেট কোশ্চেন করে এখানে অল স্টুডেন্ট সিলেক্ট করি না। আমি ধরেন সাপোজ প্রথম 3 জনকে এক সেট কোশ্চেন দেবো, তারপরে 3 জনকে এক সেট দেবো, এইভাবে আমি 12 সেট কোশ্চেন করে রেখেছি। তো আমি সিলেক্ট করে দিই। তো দ্যাট কি জিনিসটা হয় এই ক্ষেত্রে, যে যদি আপনি আমার গুগল ক্লাসরুমে না থাকেন, আমি তো স্টুডেন্ট সিলেক্ট করে দিয়েছি, তো আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করার সাথে সাথে যখন আমি এটা আপলোড দিয়ে দিব গুগল ক্লাসরুমে, আপনি আমার গুগল ক্লাসরুমে এরপরে জয়েন করলে আপনি অ্যাসাইনমেন্ট দেখতে পাবেন না, অর্থাৎ আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট শো করবে না, বিকজ আপনি আমার ক্লাসরুমে ছিলেন না। তো মেক শিওর করেন যে আপনি আমার কোর্স বিলং করেন এবং আপনি আমার গুগল ক্লাসরুমে আছেন। দেন এখান থেকে তো আমি পয়েন্ট সিলেক্ট করতে পারবো, ডিউ ডেট সিলেক্ট করতে পারবো, এবং ডিউ টাইমও সিলেক্ট করতে পারবো। দেন হচ্ছে কি রুব্রিক্স আছে, রুব্রিক্স এর ডিফারেন্ট থিং, কোন কোন কোশ্চেনে কোন মার্কস দেবে। এন্ড লাস্ট পয়েন্ট একটু খেয়াল করেন, দেখেন চেক প্ল্যাগিয়ারিজম অর অরিজিনালিটি, আমি এটাতে ক্লিক করা মানে সাথে সাথে আমি যাদের এই যে দেখাচ্ছি, you can enable the original input on the 3 assignment per class.
আমি যখনই এটাতে ক্লিক করে দিব, ইট মিনস আমি হচ্ছে গিয়ে আমার কাছে যারা যারা আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তারা কে কোথা থেকে কপি করছেন, সাপোজ ভাই আপনি কপি করছে বোরহান পরীক্ষা দেওয়ার সময়, সাথে সাথে এটা আমার গুগল আমাকে দেখাই দিবে। এটা হচ্ছে সবচেয়ে মজা এটার, ঠিক আছে। আমাকে কষ্ট করে যে আমি ম্যানুয়ালি এখন চেক করে করে বের করি, তো এইটাই কষ্ট আমাকে করতে হবে না। এবং আমি নর্মালি যে কাজটা করি, ক্লাস টেস্টের কপি গুলা চেক করি এবং করে উপরে লিখে দেই কপিড ফ্রম তমুক, কপিড ফ্রম অমুক। আমি এটা বেসিক ম্যাথে করতে পারিনি লাস্ট সেমিস্টার, যেহেতু আপনাদের সাথে আমার মানে ইয়াটা ক্লাসটা হয় না, অনলাইন ক্লাস অফলাইন ক্লাসটা আমরা ওইভাবে পাইনি, এই জন্য বেসিক ম্যাথে অনেকে আছেন ওনারা হয়তো জানেন না। একটু প্রিভিয়াস স্টুডেন্ট হলে জানবেন যে আমি কিন্তু এই কাজটা করি, খাতার উপর লিখে দিই কাছ থেকে কপি করে আসছে, সো দ্যাট এটা তো আমি ম্যানুয়ালি চেক করি। এখন আর আমাকে কষ্ট করে চেক করতে হয় না, আমাকে গুগল ক্লাসরুমে দেখিয়ে দেবে যে ম্যাডাম ওই অমুক আইডি তমুক আইডির কাছ থেকে কপি করে আসছে। তো দেখ যখন ক্লাস টেস্টে নিব এই কাজটা করবেন না যে আপনি হচ্ছেন গিয়ে কারোটা কপি করতে শোনা। আচ্ছা ক্লাস টেস্ট কিভাবে নিব, ধরেন আপনার ক্লাস নেক্সট উইকে টুইসডেতে 11:30 স্টার্ট হলো, তো 11:30 স্টার্ট হওয়ার সাথে সাথে এই যে আমি ফাইল আপলোড করে আপনাকে ক্লাস টাইম অ্যাসাইনমেন্টের টাইম স্টার্ট করে ধরেন আমি ধরে নিলাম যে অ্যাসাইনমেন্টটা মানে ক্লাস টেস্ট দিতে আপনার 1 আওয়ার টাইম পাবো, তো আমি ডিউ টাইমটা ওই দিনেরই 1 ঘন্টা, ওইটার থেকে 1 ঘন্টা পরের পর্যন্ত সময় দিব। তো এই 1 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনার এটা অটো ক্লোজ হয়ে যাবে, আপনি সাবমিট করতে পারবেন না, কোনো অপশন থাকবে না, দেখবেন যে নাই কোনো অপশন নেই, আপনি সাবমিট করতে পারছেন না। এবার আসি যে মেইন কোশ্চেন যেটা ছিল যে ম্যাডাম আসলে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। এটার জন্য আমি আমার অন্য একটা কোর্সে যে যেখানে ওরা অলরেডি একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, রিক্টরকে বলছেন যে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ওখানে ওরা অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। এবং আমি এখানে একটু গ্রেড দেখাই, গ্রেডটা দেখানোর একটা রিজন আছে, তাহলে বুঝবেন যে কি পরিমাণ পারফেক্ট হচ্ছে গিয়ে এখানে ওরা করে, কিছু আমাকে করতে হয় না। এই যে দেখেন উনি মিসিং, একজনের নামের পাশে দেখতে পাচ্ছি আমরা মিসিং, হুইচ মিনস উনি আসলে অ্যাসাইনমেন্টই সাবমিট করেন নাই, ঠিক আছে। তারপরে দেখেন ফারিয়া জামান, আমি তাকে মার্কস দিয়েছি কিন্তু নিচে লিখতেছে কি ডান লেট, মানে আমার যে টাইম ছিল সেই টাইমের পরে সে সাবমিট করেছে, এবং সেখানে মানে আমি তাকে এক্সেস দিয়েছি বলে সে সাবমিট করতে পেরেছে মেইনলি। এই যে এখানে আমাকে অপশন দিয়ে দিবে ডান লেট, এই যে তারপরে ওনার 2টা আইডি ছিল ভুলে, তো এই জন্য পরে সেকেন্ড আইডিটার নিচে মিসিং দেখাচ্ছে। এভাবে দেখবেন যে অনেকের নামের পাশে এরকম আরো কয়েকজনের নামের পাশে মিসিং আছে, তো এখানে একটা গ্রেড এন্ড আপনি লেটে সাবমিট করলেন কিনা সবকিছু হচ্ছে আমাকে দেখাই দিচ্ছে। এবং আমি যদি চাই ওনার ধরেন আরিফের অ্যাসাইনমেন্ট আমি একটু দেখতে চাচ্ছি, এটা একটু চাই, এই যে ভিউ সাবমিশন, সাবমিশনটা দেখতে চাই, আমি কিন্তু এই যে একদম ডিরেক্টলি সাবমিশন দেখতে পাচ্ছি। ওনার একটু সময় লাগছে যেহেতু নেট কানেকশনের উপর ডিপেন্ড করে, আমি ডিরেক্টলি আরিফের সাবমিশনটা দেখতে পাবো যে আরিফ কি কি লিখেছে, এবং এখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশন গুলোর উপর ক্লিক করলে আমি হচ্ছে গিয়ে যে অরিজিনালিটি এন্ড আদার্স আমি চেক করতে পারবো। সো আমি এখানে ওর অ্যাসাইনমেন্ট দেখছি এবং এখানে ক্লিক করলে আমার কাছে কিন্তু চলে আসবে যে উনি আসলে কি করেছেন এই ক্লাসটাতে। ম্যাম 14 কয়জন পেয়েছে? এখন এগুলো নিয়ে কথা না বলে আমরা আগে দেখি এক্সাম সরি ম্যাম। কিভাবে সাবমিট করা যায় সেটাতে চলে যাই। সো যেটাতে ছিলাম যে আমি দেখছিলাম যে এইভাবে চাইলে আমি কিন্তু মিড টার্মের হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টও চাইলে আমরা এই যে এইভাবে আমি গ্রেড থেকে পাচ্ছি, আমার কষ্ট করতে হবে না, আমাকে গুগল ক্লাসরুমে দেখিয়ে দিবে যে কিভাবে কে কখন অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, কে লেটে সাবমিট করেছে, কে কপি করে আসছে। এখন কথা হচ্ছে ম্যাডাম আসলে অ্যাসাইনমেন্ট আমি সাবমিট করবো কিভাবে, মানে কি ফর্মে, যে বললেন যে অ্যাসাইনমেন্ট দিবেন, তো এইভাবে দেখবেন যে আমি একটা টপিক দিয়ে দেবো, মিড টার্ম অ্যাসাইনমেন্ট এরকম একটা টপিক আপনি পাবেন, সেখান থেকে আসলে চলে আসবেন। তো আমি চলে গেলাম টপিকে ক্লিক করলাম, যেহেতু এটা আমি অ্যাজ এ টিচার ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, আমি অ্যাজ এ স্টুডেন্টের ইন্টারফেসটা তো আমি যাবো। তো অ্যাজ এ টিচার ইন্টারফেসটা হচ্ছে এরকম, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি টার্ন ইন মানে হচ্ছে আমি কতজনের জন্য এটা করেছিলাম, এর মধ্যে 29 কে আমি গ্রেডেড করেছি, মানে 29 আসলে সাবমিট করেছে, আর 4 জন সাবমিট করে নাই, দে আর মিসিং, আসলে আমি এটা এইভাবে দেখতে পাচ্ছি। এইভাবে আপনি ভিউ অ্যাসাইনমেন্টে যাবেন এবং গেলে আমি আমার মতো করে অ্যাজ এ টিচার এরকম ইন্টারফেসটা পুরাটা যে কে কি কাজ করেছে পুরা আমল নামা চলে আসবে, আমাকে কোনো কষ্ট করতে হবে না। এবার চলে যাই হচ্ছে গিয়ে অ্যাজ এ স্টুডেন্ট ম্যাডাম আমি কিভাবে সাবমিট করবো, সেটাই হচ্ছে বড় কোশ্চেন। এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে, আমি আমার অ্যাজ এ স্টুডেন্ট আমি একটা ক্লাসে জয়েন আছি, এটা আমার পার্সোনাল আইডিতে আমি সেখানে লগ ইন করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? Yes, ma'am.
আচ্ছা, এটাকে দেখতে পাচ্ছেন GLCTL 1 অনলাইন টিচিং লার্নিং ট্রেনিং 1 এরকম তো দেখতে পাচ্ছেন। ওকে, জি ম্যাম। সো হিয়ার আই জয়েন অ্যাজ এ স্টুডেন্ট। এটা আমাদের যে আমি বলেছিলাম মনে হয় আমাদের ট্রেনিং সেশন হয়। আমাদের ট্রেনিং সেশনটা নেয় হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর এক্সেলেন্সি ইন টিচিং অ্যান্ড লার্নিং। তো রনি স্যার হচ্ছে আমাদের ট্রেনিং গুলো নিয়ে থাকে। আপনাদের স্যার মেবি একটা কোর্সও নেয় বাংলাদেশ স্টাডিজ। তো স্যার হচ্ছে আমাদের এই ট্রেনিং সেশন গুলো সব এই অনলাইন ক্লাসে যত ট্রেনিং হয়েছে, ইনশাআল্লাহ আপকামিং আরো কিছু সেশন আছে, সব উনি আমাদের নিচ্ছেন। তো এখানে এই যে একই রকম অ্যাজ এ স্টুডেন্ট আমার ইন্টারফেসটা যখন আমি ক্লিক করলে পিপল মানে আমার সাথে আর আমার যারা যারা আছেন, এই যে এখানে আমার টিচার হিসেবে রনি স্যারকে দেখতে পাচ্ছি, আর আমার সাথে আমার কলিগ যারা আছেন তারা সবাই হচ্ছেন এখানে স্টুডেন্ট। 103 জন স্টুডেন্ট আছে, সেটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসি আসলে আমার যেটা মেইন কাজ, ক্লাস ওয়ার্কে চলে গিয়ে। তো ক্লাস ওয়ার্কে যে আমি দেখলাম এই যে আমার কিছু ক্লাস ওয়ার্ক দেওয়া আছে, তা আমি ধরেন এইটাতে ক্লিক করলাম, পোস্ট ক্লাস টেস্ট টিচিং। তো এই যে দেখেন অলরেডি আমার নামের পাশে মিসিং চলে আসে, বিকজ আমি না এটা সাবমিট করিনি। তো আমার নামের পাশে মিসিং দেখাচ্ছে। তো আমি কি করব, যখনই এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট আমি আপলোড দিব, আপনি ভিউ অ্যাসাইনমেন্ট বাটনটাতে ক্লিক করবেন। ভিউ অ্যাসাইনমেন্ট বাটনটাতে ক্লিক করে এটা অ্যাজ এ স্টুডেন্ট ইন্টারফেসটা এমন হবে। এই যে লেফট সাইডে আপনি দেখতে পাচ্ছেন ইওর ওয়ার্ক, এই যে মিসিং, এখানে এই যে অ্যাড অর ক্রিয়েট এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। আপনি এখানে দুটো কাজ করতে পারেন, আইদার আপনার কম্পিউটার থেকে আপনি ফাইল আপলোড করে এখানে অ্যাড করতে পারবেন, ওর আপনি ক্রিয়েট করতে, আপনার মনে হলো যে আমার এক্সামটা আপনি ইনস্ট্যান্ট একটা ওয়ার্ড ফাইলে করে দিবেন, বা ইনস্ট্যান্ট একটা গুগল শিটে আপনি কমপ্লিট করে দিবেন, বা আপনি গুগল যে ড্রয়িংস যেটা এখন যেটা আছে সেখানে আপনি করে কমপ্লিট করে দিবেন। যে কোনো একটা কিছুতে কমপ্লিট করে আপনি এই অ্যাডে দিবেন। তারপরে যখন ফাইলে আবারও বলছেন যে ফাইলে ক্রিয়েট করলে আপনার কম্পিউটার থেকে আসবে, যে কম্পিউটারের কোথা থেকে আপনার যে কোনো একটা ফাইল আপনি সিলেক্ট করতে পারবেন, সেখান থেকে আপনি কিন্তু এখানে এটা আপলোড করে দিতে পারবেন। আর যদি হচ্ছে কি আপনি মনে করেন যে না আপনার গুগল ড্রাইভ না, আপনি গুগল ড্রাইভ থেকে দিবেন, তাহলে সেই অপশন আছে, গুগল ড্রাইভ থেকে ক্লিক করা মানে একেবারে গুগল ড্রাইভ আসবে। আর যদি ফাইলে ক্লিক করেন তাহলে হচ্ছে গিয়ে কম্পিউটার, যেটা আপনার কম্পিউটারের ফাইলটা আসবে, কম্পিউটার আপনি এটাতে ক্লিক করলে কম্পিউটারে যে ফাইলগুলো আছে সেটা। আমার হচ্ছে কোনো কারণে ডিফল্টে হচ্ছে আমি গুগল মানে ড্রাইভটাকে সিলেক্ট করেছি, যেন ফাইলটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি চাইলে আপলোড করে দিতে পারবো আমার অ্যাসাইনমেন্ট। ওকে, যখনই অ্যাসাইনমেন্ট আপলোড করে দিবেন তখন আপনি এখানে ক্লিক করতে পারবেন মার্ক অ্যাজ ডান, মানে আপনি সাবমিট করে দিয়েছেন এরকম। এবং তখন এখানে একটা অপশন আসবে হচ্ছে কি টার্ন ইন এরকম, হ্যাঁ, বা আপনি যদি চান অ্যানাদার সাবমিশন এরকম একটা অপশন আসবে। এবং আরো আসি, আপনি চাইলে আপনার টিচারকে একটা প্রাইভেট কমেন্টও করতে পারেন। আপনার যদি মনে হয় যে ম্যাডাম প্লিজ কনসিডার মি, এরকম কিছু লিখবেন, আমি ভালো না, কিছু পারি না, এরকম অনেকে কমেন্ট করে। এই জন্য বললাম ম্যাডাম আমার বাসায় সরি, সবচেয়ে সিলি কমেন্ট আমি যেটা পেয়েছি, 7 দিন সময় পেয়েছেন অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য, তারপরে তার কমেন্ট যে আমার বাসায় ইলেকট্রিসিটি নেই আজকে সারাদিন, এই জন্য হচ্ছে কি আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারলাম না। এই দিয়ে লিখে সে লিখে পাঠিয়ে দিচ্ছে। মানে এত সিলি ভাবেন আপনারা আমাকে, যে মানে আমি সময় দিচ্ছি, সময় দেওয়ার পর আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, আপনি এরকম 2-4টা মেসেজ আমাকে পাঠিয়ে দেবেন, আমি মার্কস পেয়ে যাবেন। এত ইজি না স্যার। মানে আমি যে কোর্স গুলো নিই এগুলো একটু ডিফিকাল্ট কোর্স, মানে ইম্পর্টেন্ট কোর্স, এগুলোতে এইভাবে এত সহজে পাস করা তো যাবে না। ওকে, সো এইভাবে আপনি চাইলে ম্যাডামকে প্রাইভেটলি কমেন্ট করতে পারেন। এই কমেন্ট কেউ দেখবে না, এটা আমি আর আপনি শুধু দেখবো, কেউ দেখবে না। এখন যদি মনে হয় না পাবলিক কমেন্ট করবে, আপনার বন্ধু বান্ধবরাও দেখতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে নাই, সরি। তো ভিউ অ্যাসাইনমেন্টের নিচে আপনি হচ্ছেন গিয়ে কমেন্ট করার আমাদের সুযোগ আছে। আমি সেটা দেখানোর জন্য হচ্ছে কি আমি গুগল আমি অরিজিনাল ক্লাসরুমটাতে ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটু দেখাচ্ছি যে আমি কিভাবে যাবো। যেমন আমি একটা অ্যাসাইনমেন্ট অলরেডি সাবমিট করেছিলাম, সেটা একটু দেখাই। তো একইভাবে আমি দেখেন ফার্স্ট অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছিলাম, আমি ভিউ এস তে গেলাম। এই যে দেখেন ইওর ওয়ার্ক, এখানে আপনি দেখতে পাচ্ছেন লার্নিং রিফ্লেকশন আউটকাম, আমি অর্থাৎ আমি এটা ফাইল আপলোড করেছি এবং এটা টার্ন ইন দাও মানে আমার এটা আপলোড করা। যদি আনসাবমিটেড করি তাহলে আমি এটা আবারও নতুন করে আপলোড করতে পারবো, নতুন একটা ফাইল। এটা টিচারের অপশন দেওয়ার উপর ডিপেন্ড করে। আমরা যদি অপশন দিয়ে রাখি তাহলে আপনি একবারের জায়গায় 2বারও সাবমিট করতে পারবেন, এরকম জাস্ট আমাকে অপশন দেখান। আচ্ছা, আমি একটা প্রাইভেট কমেন্ট করেছি যে কি যে আই হ্যাভ সাবমিটেড ডে 1 লার্নিং রিফ্লেকশন, থ্যাংক ইউ। আমি এখানে তাকে একটা প্রাইভেট কমেন্ট করে রেখেছি। এই কমেন্ট কিন্তু আমার আর আমার স্যার দেখতে পাবে। চাইলে আপনি পাবলিক কমেন্টও করতে পারেন। ওই যে আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম ওর নিচে একটা কমেন্ট বক্স থাকবে,
তো সেই কমেন্ট বক্সে যদি আপনি কমেন্ট করেন, সেই কমেন্টটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনি তখন এটা পাবলিক কমেন্ট হবে। তো আপনি এবং আপনার বন্ধুরা সবাই সেই কমেন্ট করে দেবেন। আমরা এখানে লিখতে পাচ্ছি, আসাদ স্যার কমেন্ট করেছেন, ডিয়ার কনসার্ন প্লিজ চেক মাই লার্নিং রিফ্লেকশন। এভাবে হচ্ছে কি অনেকে কিন্তু কমেন্ট করেছে, যে কমেন্টটা সবাই দেখে। কিন্তু আমি যে কমেন্টটা করেছি, যে বলছে প্রাইভেট কমেন্ট করেছে বলে এটা কেউ দেখতে পাচ্ছে না। তো যদি আমার মনে হয় যে না, আমি এটা পাবলিক কমেন্ট করবো, তাহলে এই যে সরি, আমি এখানে ক্লিক করবো এবং আমি কিন্তু আমার পাবলিক কমেন্টে যেয়ে চলে আসতে পারবো যে আমি পাবলিক কমেন্টটা করছি। এইভাবে। তো এবার আসি, তাহলে আবারও বুঝাই, আমি যখনই অ্যাসাইনমেন্ট দিব, আমি গুগল ফর্মে নিচ্ছি না মোস্ট প্রবাবলি ফার্স্ট অ্যাসাইনমেন্টটা, মানে ফার্স্ট ক্লাস টেস্টটা, সরি, সো দ্যাট আপনাকে এরকম আমি কোশ্চেন আপলোড করে দিব। আপলোড করে আমি সময় দিব হচ্ছে গিয়ে, সাপোজ যদি 1 ঘন্টার মতো এক্সাম দিতে সময় লাগে, আমি যেটা মনে হয়, যেটা ওপেন বুক এক্সামের মতো হবে এবং কয়েক সেট কোশ্চেন হবে, যদি আমি 1 ঘন্টা সময় দিই, 1 ঘন্টা সময় দিলে হচ্ছে গিয়ে আমি 1 ঘন্টা সময়ের পরে হয়তো 15 মিনিটস টাইম দিব, 1 ঘন্টা প্লাস আরো 15 মিনিটস অ্যাড করে দিব, এটা আপনার গুগল ক্লাসরুমে আপনার ফাইলটা আপলোড করার জন্য। ফাইলটা আপনি কিভাবে আপলোড করতে পারেন, সাপোজ বোরহানের ইচ্ছা হলো যে সে হচ্ছে গিয়ে হাতে লিখবে, মানে খাতায় লিখবে, খাতায় লিখে ছবি তুলে, মানে স্ক্যানার যেটা আছে আমাদের মোবাইলের স্ক্যানার বা মোবাইলের যে ভালো ইমেজ তুলে সেটা আমাকে হচ্ছে গিয়ে পাঠিয়ে দিবে গুগল ক্লাসরুমে, সেটাও আপনি করতে পারেন। অথবা যদি মনে করেন, সুমাইয়া মনে করলো যে সে গুগল ফর্মেই লিখবে, দেখলো দেখে হচ্ছে গিয়ে নিজে একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে সেখানে হচ্ছে লিখে আমাকে সাবমিট করে, আপনি সেটাও করতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আপনি হচ্ছেন গিয়ে ওটাকে কি বলে, যে ডকুমেন্টস অথবা গুগল ডক যেটা আছে সেখানে হচ্ছে, গুগল ড্রাইভ যেটা আছে সেখানে লিখে সেখান থেকে হচ্ছে আপনি ইম্পোর্ট করে দিবেন, আপনি আপনার মতো, অর্থাৎ সাবমিশন অপশনটা টোটালি আপ টু ইউ। আপনি হ্যান্ড রিটেন দিলেও আমি অ্যাকসেপ্ট করবো, আপনি টাইপ করে দিলেও আমি অ্যাকসেপ্ট করবো, কিন্তু ওখানে একটা কন্ডিশন থাকবে যে আমার এক্সামটা শুরু হবে সাপোজ ধরেন 12:15, 12:15 থেকে ধরেন 1:45 পর্যন্ত 1 ঘন্টা আমি সময় দেবো এক্সাম নেওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য। এক্সাম দিলেন 1 ঘন্টা, এক্সাম 1 ঘন্টা দেওয়ার পরে আর হয়তো 15 মিনিটস টাইম পাবেন, ধরেন 1টা পর্যন্ত সময় থাকবে, ওই এক্সাম স্ক্রিপ্টের ছবি তুলে, যে আমি যেভাবে দেখালাম এভাবে আপনি সাবমিট করার। এই সাবমিট এর পরে, আই এম সরি টু সে, এই যে এই সময়ের পরে আপনার এক্সাম ক্লাস টেস্টের স্ক্রিপ্ট একসেপ্ট হবে না, মানে আপনার একটা তো নামই দেবো অ্যাসাইনমেন্ট না, ওটা তো নাম হবে ক্লাস টেস্ট, তো ওইটা আসলে একসেপ্ট হবে না। কেউ যদি বলেন ম্যাডাম আমার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, আচ্ছা আরেকটু বলিনি কেন আমি গুগল ফর্মে হচ্ছে গিয়ে আপনাদের সাথে এক্সামটা নিচ্ছি না, সেটা রিজনটা একটু বলি, এই যাতে এই ফাঁকিবাজিটা না করতে পারেন। গুগল ফর্মে আমি আপনাদের এক্সামটা নিব না, দ্য বেসিক রিজনটা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যে গুগল ফর্মে না নেওয়ার রিজনটা হচ্ছে, আমি আমার ক্লাসে যাই, গুগল ফর্মে না নেওয়ার রিজনটা হচ্ছে যে আমি যদি এই ক্লাসওয়ার্কটা গুগল ফর্মে দিই, আমি একটা ক্লাসওয়ার্ক দিতে চাচ্ছি, এটা আমি দিব হচ্ছে গুগল ফর্মে। গুগল ফর্মে দিলে যেটা হবে, আপনি সাবমিট করছিলেন, করতে 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 কারেন্ট চলে গেল, নেটওয়ার্ক ইন্টারাপ্ট হয়ে গেল, সাথে সাথে আপনার এক্সামটা মানে ওখানে ক্যান্সেল হয়ে যাবে বা মিসিং হয়ে যাবে, বা আপনি আর ওটা নতুন করে দিতে পারবেন না, এই একটা সমস্যা হয়ে যায়। যে আমি দেখুন ব্ল্যাঙ্ক গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করব সেটাও দেখাচ্ছি। আচ্ছা, এখানে অপশন গুলো দেখাচ্ছি, এখন দেখার সময় নেই। এখানে আমি চাইলে এখানেও আমি কোশ্চেন করে মেক করব, কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে যে আপনি হচ্ছে গিয়ে কোনো কারণে যদি অ্যাসাইনমেন্ট মিসিং হয়ে যায়, মানে আমি দিলাম, দেওয়ার পর পর আপনি আপনার নেটওয়ার্ক চলে গেল, এই কারণে এইটা ইন্টারাপ্ট হয়ে যেতে পারে এবং সেটা রিসেন্ড করার আর কোনো ওয়ে থাকে না, সেন্ড করার আর তখন কোনো ওয়ে থাকে না। এই কারণে হচ্ছে গিয়ে আমি গুগল ফর্মে দিব না, আমি হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টে দিব হচ্ছে গিয়ে আপনাদের ইয়াতে, এটাকে কি বলে, সরি, অ্যাসাইনমেন্টে আমি আপনাদের ক্লাস টেস্টে নিব হচ্ছে গিয়ে আমি আপনাদের ইয়া মানে আপনাদের এই ফর্ম মানে ইয়াটা ফাইলটা আপলোড করতে হবে, সো দ্যাট আপনার বাসায় 1 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না, বা আপনার বাসায় আপনার এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে, আপনার অনেক ঘুম পাচ্ছে, আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেছে, মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে, এই সমস্যাগুলো কোনোটাই হবে না। এবং ওই যে একই কথা, গুগল ফর্ম অনেক সময় মোবাইল থেকে কাজ করে না, টাইপ করা যায় না, সেটাও প্রবলেম। মোবাইলে যাদের ল্যাপটপে কাজ করতে পারছে না, সে শুধু মোবাইলে মানে খাতায় লিখে মোবাইলে ছবি তুলে আমাকে এসএমএস সাবমিট করে দিবে। কিন্তু আমি টাইমিং যেটা বললাম, টাইমিংটা এরকমই থাকবে, এর বেশি টাইম আপনি পাবেন না। Okay, so now let's start today's class.
ম্যাম আমাদের অ্যাসাইনমেন্টটা কি কালকে জমা মানে নেক্সট ক্লাসে জমা দিব? হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্টের কথা আজকে বলতাম। আজকে আমি একটা ওপেন করে রাখতাম, ওপেন করে দিয়ে দিতাম, হয়তো হচ্ছে গিয়ে ওর অ্যাসাইনমেন্ট এইভাবে দিয়ে রেখে দিতাম। ওখানে হচ্ছে গিয়ে আপনাদের আজকের পরে হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিত নেক্সট থার্সডে। হ্যাঁ, সরি, মাই মিস্টেক। মানে এই যে নেক্সট ক্লাস যেটা, আমি একটা টাইমিং আপ দিয়ে আপনাদের গুগল ক্লাসরুমে দেখবেন যে একটা ওই যে এই একই রকম ম্যাটেরিয়ালস একটা ক্রিয়েট করে রাখবো। তো সেখানে হচ্ছে কি আপনারা, ম্যাম স্ক্রিনশট অফ হয়ে গেছে। হ্যাঁ, আমি স্ক্রিনটা অফ করে দিয়েছি, এই জন্যই অফ হয়ে আছে। তো ওখানে হচ্ছে গিয়ে আপনারা আমার দিয়ে দিবেন, মানে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন এই যে বৃহস্পতিবার, আজকে না। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট যেটাকে বলে। হ্যাঁ, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আমি যেটা দিয়েছিলাম, মানে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কি, যদি যেটা কোয়ারিজ থাকে স্যার, এটা হচ্ছে গিয়ে যে আমাদের প্রতি ক্লাস শেষে দেখবেন যে আমি কিছু ম্যাথস দিই, বলি যে এই ম্যাথসটা করতে হবে, এটা করতে হবে, সেই ম্যাথস গুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। সো আমরা আমাদের বইটার পিডিএফ ভার্সনটা দেখতে পাচ্ছি। সো আমরা একটু রিকল করে আসি, আমরা আসলে এখন পর্যন্ত কি শিখেছি। আমরা অনেক কিছু শিখেছি। আপনারা যদি মনে করেন আসলে কিছুই শিখি নেই, এটা একদম ভুল চিন্তা করবেন। মনে হবে যে মাত্র একটা চ্যাপ্টার শেষ করছি, অথচ এক চ্যাপ্টারের মধ্যে 3 চ্যাপ্টারের স্টাডি আপনারা করে ফেলেছেন, এটা আপনারা জানেন না। সো এই চ্যাপ্টারে আমরা প্রথমেই স্টাডি করেছিলাম অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, দেন ইন্টারেস্ট রেট, দেন সিম্পল ইন্টারেস্ট রেট, দেন কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, then the calculation of simple interest rate, and how to find out the installment. Then we get ideas about compound interest rate, then how to calculate the compound interest rate, and throughout the process, how can we calculate the timing, then the installment period, the payable period, that means the installment. After that, sorry, কি হয়েছে? ম্যাম এটা তো বইয়ের স্লাইড তাই না? জি স্যার, এটা বইয়ের পিডিএফ। আমি বলছিলাম কিন্তু এটা বইয়ের পিডিএফ, ইটস নট স্লাইড, ইটস বইয়ের পিডিএফ। ওকে, সো দেন হচ্ছে কি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে গিয়েছিলাম। কম্পাউন্ড ইন্টারেস্টের পরে আমরা যেটাতে চলে গেলাম সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। দ্যাট মিন্স when you becoming a defaulter, or you invested for more than a payable period or more than an installment time, so that the interest increases continuously. So that kind of term is called continuous compounding. আমরা এটা সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। একটা মাত্র ফর্মুলা আমাদের কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি p for the amount, that is p into e to the power in, and for the rate of effective interest the formula is e to the power I minus 1. The rate of effective interest is what? It means the actual interest rate will applicable on your principal amount, and the amount after the time, it means the due amount you have to pay or you will earn after the entire period. Okay, then we get idea about depreciation. Depreciation আমরা স্টাডি করেছিলাম, এটা নিয়ে আইডিয়া আমরা পেয়েছিলাম যে what is depreciation, এটা নিয়ে আমরা চলে গেলাম। So that ওখানে একটা ফর্মুলা ছিল which is this one, that is p in spotlight. A is equal to p into 1 minus I to the power n. This is the formula for depreciation. একটাই ফর্মুলা থেকে আমরা কিন্তু depreciation ম্যাথস করব। তো এটা মোটামুটি আমরা 3টা ক্লাসে কমপ্লিট করেছি, এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটা ক্লাস শেষে, এইটা এভরি ক্লাস আমি কিন্তু কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছি, মানে একটা দুটো ম্যাথস করতে দিয়েছি। আমি নিজে বানিয়ে ম্যাথস দিই, নরমালি আমার এটা সিস্টেম, আমি ম্যাথস বানিয়ে দিই। তো সেখান থেকে হচ্ছে গিয়ে আপনাদেরকে করতে বলেছি, এই কাজগুলো করে ফেলবো। এরপরে আসি, বইয়ে অনেকগুলো পার্ট আছে। আপনি বলতে পারেন হ্যাঁ ম্যাডাম এরপরে অনেক কিছু আছে, ধরেন ডিসকাউন্টিং এর ম্যাথস আছে, অ্যানুইটিজ এর ম্যাথস আছে, ওগুলো আপনি এখনো করান, ওগুলো কি করাবেন না? আমি যে পার্ট গুলো টাচ করেছি জাস্ট সেই পার্টের ম্যাথস গুলো করলেই হবে। যেগুলো আমার কাছে মনে হয়েছে যে না এগুলো না শিখলেও না, সেগুলো হচ্ছে কি আমি বাদ দিচ্ছি। এই যে যেমন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এগুলো নিয়ে অনেক ম্যাথস আছে। তো এগুলো যেগুলো আপনাকে শেখা দরকার আমি জাস্ট সেগুলো শেখাচ্ছি, আর যেগুলো দরকার নেই সেগুলো আপাতত স্কিপ করে যাচ্ছি। So our today's first topic is sinking fund. It's a theoretical term. আমরা এটার কোনো হচ্ছে গিয়ে আপনাকে যেটা বলা যায় যে আমি এটার কোনো হচ্ছে গিয়ে ইয়াতে যাব না, রিটেন পার্টে যাব না সিঙ্কিং ফান্ডের। মানে আমি হচ্ছে গিয়ে কোনো প্রকার আমরা মনে হয় দেখতে পাচ্ছেন, তো আমি হচ্ছে এটা কোনো প্রকার ম্যাথমেটিক্যাল টার্মে যাব না, জাস্ট আমরা হচ্ছে গিয়ে
কনসেপ্টটা বলছি যে হোয়াট ইজ সিঙ্কিং ফান্ড, এটা হচ্ছে কি আমরা এখান থেকে স্টাডি করব। তো সাপোজ আমি ধরে নিচ্ছি আমার ক্লাসে শরীফ এন্ড কার এক্সাম্পল দিব, ভলেন্টিয়ারি একজন নাম বলেন নিজে। জি ম্যাম, সরি, ভলেন্টিয়ারি একজন নিজের নাম বলেন। ভলেন্টিয়ার নাম বলবো? আরে যে কোনো একজন নিজের নাম বলেন, যে আমার নামটা নিয়ে ম্যাডাম এক্সাম্পল দিলে আমার ভালো লাগতো ম্যাম এরকম। তসে আচ্ছা তৌসিফ, ওকে। সো আমি ধরে নিলাম হচ্ছে কি শরীফ আর তৌসিফ দুজন খুব ভালো ফ্রেন্ড, তারা মনে করলো যে তারা হচ্ছে গিয়ে একটা নতুন বিজনেস স্টার্ট করবে। তারা নতুন একটা বিজনেস স্টার্ট করবে, সেই বিজনেসটা করার জন্য তাদের ধরেন কিছু টাকা দরকার। তো শরীফ বলল, দোস্ত আমার কাছে বেশি টাকা পয়সা কিছু নাই, আমি হচ্ছে গিয়ে খুব গরিব মানুষ, আমার কাছে 2 লাখ টাকা আছে, এটা দিয়ে আমি বিজনেসটা শুরু করতে চাই। সো শরীফ বলল যে আমার কাছে 2 লাখ টাকা আছে, এটা দিয়ে হচ্ছে আমি আমার বিজনেসটা স্টার্ট করতে চাই। সো আমি হচ্ছে গিয়ে এই টাকার মধ্যে দিয়ে যা হওয়ার আমি সেটা করে ফেলবো, আমি এখানে এই টাকার মধ্যে হলে হলে, না হলে নাই। আচ্ছা তৌসিফ বলল যে আমার কাছে হচ্ছে 3 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে আমরা হচ্ছে বিজনেস শুরু করতে চাই, দুজনে মিলে বেশ ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে, চল বিজনেস শুরু করি। তো তারা দুজন বিজনেস স্টার্ট করলো। তা আমরা এখানে কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম হচ্ছে গিয়ে শরীফের ছিল সাপোজ 2 লাখ টাকা, আর হচ্ছে গিয়ে আমি দেখলাম যে তৌসিফের ছিল 3 লাখ টাকা। সো ইন টোটাল আমরা দেখছি যে 5 লাখ টাকা দুজনের আছে। সো সামহাউ তারা যে বিজনেসটা স্টার্ট করলো, এই বিজনেসটা খুব প্রফিটেবল একটা বিজনেস হয়ে গেল, মাশাআল্লাহ। সো এটা খুব প্রফিটেবল একটা বিজনেস হয়ে গেল, এবং দেখা গেল যে দে আর্ন এ লট ফ্রম ইট। সো এই যে 5 লাখ টাকা যে ইনভেস্টমেন্ট তারা করলো, 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার ফলে তাদের 1 বছর পর নিট যে আপনার যে প্রফিট, আচ্ছা আরেকটা অ্যাড করি, সরি, 5 লাখ টাকার ওনারা নিজেদের ক্যাপিটাল নিয়ে বিজনেসটা রান করা শুরু করলো। কিন্তু ওনারা দেখলো যে ওনারা যে ধরো ওরা একটা রেস্টুরেন্ট বিজনেস, ওনারা দেখলো যে যে বিজনেসটা ওনারা করতে চাচ্ছে, ফর দ্যাট পারপাসেস দে নিড 3 লাখ টাকা ক্যাপিটাল। সো তারা আরো 5 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিল। ইন টোটাল তাদের 10 লাখ টাকার একটা লোন থাকলো, এবং হচ্ছে কি সেটাকে দিয়ে তারা বিজনেস। তো তার মাশাআল্লাহ ধরলাম যে তাদের বিজনেস খুব ভালো যাচ্ছে, খুবই ভালো যাচ্ছে। তো 1 বছর পরে তারা দেখতে পেল যে তাদের ইনভেস্টমেন্ট ছাড়াও তারা যে ইনভেস্টমেন্ট করেছিল 5 লাখ টাকা এবং 5 লাখ টাকা লোন করেছিল, ইন টোটাল 10 লাখ টাকা, এবং টাকাটা 5 লাখ টাকা কিন্তু তাদেরকে শোধ করতে হবে। ব্যাংক কিন্তু তাদেরকে এই শর্তে লোনটা দিয়েছে, বলেছে যে 1 বছরের মধ্যে স্যার আমাদের লোন কিন্তু শোধ করে দিবেন। তো 1 বছর পরে দেখা গেল যে ওরা খুব ভালো বিজনেস রান করেছে, এবং ইন টোটাল তাদের সেল হয়েছে হচ্ছে গিয়ে আপনার 20 লাখ টাকা। 20 লাখ টাকা যদি সেল হয়, তাহলে আমি একটু মাইনাস করি, দেখেন এখানে 5 লাখ টাকা ওনাদের নিজেদের ক্যাপিটাল ছিল, সেটাও মাইনাস করলাম, এবং 5 লাখ টাকা ধরেন ওনাদের যে লোন ছিল সেটাও রিপে করতে হবে, সেটাও মাইনাস করলাম, তাহলে কিন্তু তারপরেও অতিরিক্ত 10 লাখ টাকা থাকে, মানে উইথ মিনস প্রফিটেই 10 লাখ টাকা থাকে, আর 5 লাখ টাকা তো সে লোন শোধই করে দিবে। এখন সমস্যা হলো কি, যখন 20 লাখ টাকা ইন টোটাল নেট সেল হলো, আগে শরীফ তার 2 লাখ টাকা নিয়ে নিল, তৌসিফ তার 3 লাখ টাকা নিয়ে নিল, যে প্রথম যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা ছিল সেটা নিয়ে নিল। এটা নেওয়ার পরও তারা দেখলো এখনো 15 লাখ টাকা আছে, তারা এখনো ব্যাংকের লোন কিন্তু শোধ করতে চায়নি। শরীফ বললো, আরে দোস্ত এই বিজনেস এত প্রফিটেবল, দেখ একটু স্টার্ট করেছি তাতে কি পরিমাণ প্রফিট হওয়া শুরু করছে, থাক আগে হচ্ছে গিয়ে ব্যাংকের লোন শোধ না করে, দোস্ত আমার অনেক দিনের শখ, আমি সুইজারল্যান্ড বেড়াতে যাবো, চল যে টাকা আছে টাকা দিয়ে সুইজারল্যান্ড চাই। তৌসিফ বললো, আমার অনেক দিনের শখ, আমি হচ্ছে থাইল্যান্ডে যে 1 মাস ঘুমায় থাকবো, থাইল্যান্ড ফুট মাসাজ নিবো, সরি। তো আমি থাইল্যান্ডে। তৌসিফ এন্ড শরীফ কি করলো, ব্যাংকের লোন কিন্তু তারা শোধ করে নাই। ব্যাংকের লোন শোধ না করে যে টাকাটা তারা প্রফিট করেছিল, সেই টাকাটা তারা ওই যে বললাম যে ব্যাংকের তারা একজন সুইজারল্যান্ড বেড়াতে চলে গেল, একজন থাইল্যান্ড বেড়াতে গেল, এইভাবে টাকাগুলো খরচ করতেছে। এইভাবে 1 মাস তারা ঘুরে আসলো। 1 মাস ঘুরে আসার পরে দেখলো যে এই যে তাদের কাছে যে এক্সট্রা 15 লাখ টাকা থাকার কথা, 20 লাখের মধ্যে 5 লাখ নেওয়ার পরে 15 লাখ টাকা থাকার কথা, এটা আর নাই। এটা আর নাই, কিন্তু ব্যাংক 1 বছর তো শেষ হয়ে গেছে, ব্যাংক থেকে হচ্ছে লোকজন আসছে, এসে বলেছে যে ঠিক আছে আমাদের ইনস্টলমেন্ট এখন পে করো। তখন
ওদের মাথায় হাত, হাই হ্যাঁ আমরা এটা কি করলাম, এখন ইনস্টলমেন্ট কিভাবে পে করবো, আমার কাছে তো কোনো টাকাই নেই, যে জিরো, যেমন মুছে দিলাম এরকম, কোনো টাকা পয়সা কিছু নেই, কারণ ওরা যে বাইরে ঘুরে টুরে এসে টাকা পয়সা সব শেষ। তো এইখান থেকে যে এরকম অনেক সময় আমরা যেটা হয় যে আমাদের লোন রিপে করার সময় অনেক সময় আমরা ব্যাংকরাপ্ট হয়ে যাই, আমরা দেখা যায় ঠিক সময় লোন শোধ করতে পারি না, এমন একটা সিচুয়েশন হয় যে আমরা ব্যাংকরাপ্ট হয়ে যাই। হয়তো এমন কিছু করি নাই, জাস্ট 1 বছর ইনভেস্টমেন্ট করেছে, অনেক কষ্ট করেছে, এই জন্য একটু রিক্রিয়েশনের জন্য গিয়েছেন, কিন্তু এই কারণেই দেখা যাচ্ছে যে আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই এবং নতুন যে বিজনেসটা রান করবে সেই ক্যাপিটালও নেই, কারণ ওরা যে টাকাটা পেয়েছিল প্রফিট পুরো টাকাটাই কিন্তু খরচ করে ফেলেছে। সো এইরকম সিচুয়েশনে আমরা এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য আমরা যে কনসেপ্টটাকে ম্যাথমেটিক্স এর যে কনসেপ্টটাকে কাজে লাগাই, দ্যাট ইজ এই যে সিঙ্কিং ফান্ড। দেখেন এখানে আমরা সিঙ্কিং ফান্ডের ছবিটা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি একটা পিগি ফান্ড, একটা পিগি ব্যাংক যেটাকে বলে, এরকম একটা পিগি ব্যাংকের ছবি দিয়ে রেখেছে, এটার উপর লেখা সিঙ্কিং ফান্ড। এটা আসলে বলতে গেলে এবং দেখেন মানে এরকম হাতের মধ্যে এরকম একটা ছবি, ছোট্ট একটা বিষয়, কিন্তু এটা কিন্তু খুব স্ট্রংলি ধরা। এটার মানে হচ্ছে কি, এভাবে বোঝাচ্ছে যে এই বিষয়টা থেকে আমি খুব স্ট্রং ভাবে মানে রিকভার করতে পারবো, অর্থাৎ খুব ভালোভাবে হচ্ছে গিয়ে আমি এখানে একটা কিছু আমার থাকবে। তো এই কারণে হচ্ছে কি যে জিনিসটাকে এরকম স্ট্রংলি ওখানে ধরে দেখাচ্ছে কিভাবে আসলে রিকভার করতে পারবে। তো চলে আসে সিঙ্কিং ফান্ড আসলে বিষয়টা কি বলছে। সিঙ্কিং ফান্ডের বিষয়টা আসলে যেটা বলছে যে এই যে আমি হচ্ছে গিয়ে যখন টাকাটা লোন নিয়েছিলাম, টাকাটা আমি যখন লোন নিলাম তখন হচ্ছে গিয়ে আমি আপনার লোনটা অবভিয়াসলি রিপে করতে চাইছি, কিন্তু আমি রিপেটা করতে পারলাম না, তাহলে আমি এখন কি আছে, একটা ডুবন্ত অবস্থায় আছে। এই ডুবন্ত অবস্থা থেকে আমাকে বাঁচানোর জন্য আমার যে ফান্ডটা আমাকে হেল্প করবে সেটাকে আমি সিঙ্কিং ফান্ড বলবো। আমি জাস্ট নর্মালি একটু ড্র করার চেষ্টা করছি, মানে ধরেন এটা একটা পুকুর, এই লোনের পুকুর, এই লোনের পুকুরে এখন হচ্ছে গিয়ে এটা তৌসিফ, এই লোনের পুকুরে তৌসিফও যেমন ডুবে যাচ্ছে তেমনি শরীফও এরকম ডুবে যাচ্ছে লোনের পুকুরে। আমি দুটো মানুষ আঁকার চেষ্টা করছি কোনো মতে। লোনের পুকুরে তৌসিফও যেমন ডুবে যাচ্ছে, আই নো ম্যাম আমাদের কিন্তু অনেক হ্যান্ডসাম লাগতেছে। আই নো ইট লুকস সিলি, বাট এই লোনের পুকুর, হ্যাঁ এটা একটা লোনের পুকুর, এই যে পানি ডট ডট গুলা দিয়ে পানি মুছাচ্ছে, তো এই লোনের পুকুরে হচ্ছে তৌসিফ এবং এই শরীফ দুইজনই ডুবে গেছে। এখন এই ডুবন্ত অবস্থা থেকে উনাদেরকে বাঁচাইতে হবে, এই ডুবন্ত অবস্থা থেকে উনাদেরকে কেউ একজন বাঁচাবে, এইরকম করে বের করে নিয়ে আসবে যে এই ডুবন্ত অবস্থা থেকে তুমি হবে না, তোমাদের এই ডুবে যেতে পারো না তোমরা, তোমাদেরকে আমি বাঁচাবো। সেই আমাদেরকে যে বাঁচাবে এখানে ওদেরকে, সেটাই হচ্ছে কি আমাদের সিঙ্কিং ফান্ড। তো আসি এত কথা বলতেছি যাকে নিয়ে, এই সিঙ্কিং ফান্ড জিনিসটা আসলে কি। তো সিঙ্কিং ফান্ডটা হচ্ছে ওই যে ওনারা যে 10 লাখ টাকা লোন নিল, সরি 5 লাখ টাকা লোন নিল এবং প্রফিট করলো হচ্ছে কি 10 লাখ টাকা, আমি সবকিছু বাদ দিই 10 লাখ টাকা তাদের হাতে থাকলো, আমি ধরে নিলাম। তো সে প্রথম থেকে বলছিল যে দোস্ত যেটা আমাদের লোন রিপে করতে হবে, আমরা এই 10 লাখ টাকা থেকে মানে প্রতি মাসে তো কিছু কিছু প্রফিট আসে, আমি ধরে নিয়েছি প্রতি মাসে প্রফিট আসে ধরেন 60,000 টাকা। সো 60 না তো বেশি, ধরেন প্রতি মাসে প্রফিট আসে হচ্ছে গিয়ে 80,000 টাকা। তো সে বললো দোস্ত এইটা তো আমাদের প্রফিট, এই প্রফিট থেকে আমরা মাসে 30,000 টাকা সরাই রাখি। সো 30,000 টাকা আমি সরাই রেখে কিছুই না, এটা একটা অন্য একটা সেভিংস অ্যাকাউন্ট বা একটা কোন একটা অ্যাকাউন্ট বা অন্য একটা জায়গায় আলাদা করে জয়েন্ট ভেঞ্চারে আপনি সেভ করে রেখে দিলেন। সো দ্যাট এখান থেকে যেটা হতো যে তাহলেও কিন্তু 1 বছর পরে 30,000 টাকা মানে 12 মাসে আপনি প্রায় হচ্ছে 3,60,000 টাকা কিন্তু আপনার কাছে চলে আসতো। ওই যে দেখেন প্রতি মাসে 30,000 টাকা করে সরাই রাখছেন, সেটা কিন্তু নিট সেভিংস আপনার দাঁড়াতো। এবং এটা খুব সিম্পল যে এই নিট সেভিংসটা দিয়ে কিন্তু আপনি যখন ব্যাংকাররা আসলো আপনাকে বলে 5 লাখ টাকা, 5 লাখ টাকা ধরেন সব মিলায় ইন্টারেস্ট সহ আসছে ধরেন 7 লাখ টাকা, আপনি যদি হাফও পেমেন্ট করে ও কিন্তু আপনাকে সময় দিবে, আপনি কোনো পেমেন্ট না করতে সে সময় দিবে না। তাহলে এই যে দেখেন আপনার প্রতি মাসেই প্রফিট ছিল 80,000, খুবই অল্প অ্যামাউন্ট 30,000 আপনি সরাই রাখছেন, সেই টাকাটা এক জায়গায় সেভ করে রাখছেন এবং সেই টাকাটাই আপনাকে পরবর্তীতে লোন রিপে করতে হেল্প করছে। সেই টাকাটা আপনাকে লোনটা রিপে করতে, এই 30,000 টাকা আপনি সরিয়ে রেখেছিলেন সেই টাকাটা আপনাকে লোন রিপে করতে হেল্প করছে, অর্থাৎ আপনি এই লোনের ডুবন্ত পুকুরে ডুবে যাচ্ছেন না, এই লোনটা এইখান থেকে কোনো একটা ভাবে আপনাকে রেস্কিউ করে দিচ্ছে, যে তীর দিয়ে যে বুঝেছে আপনাকে টেনে তুলছে,
রেস্কিউ করার চেষ্টা করছে, এই যে রেস্কিউ করার জন্য অর্থাৎ এই যে ব্যাকআপ যে ফাইলটা সরি ব্যাকআপ যে অ্যাকাউন্টটা থাকে এটাই হচ্ছে কি সিঙ্কিং ফান্ড। এবং বড় বড় যত অর্গানাইজেশন আছে সব অর্গানাইজেশনে এরকম একটা ওন ক্রিয়েটেড সিঙ্কিং ফান্ড থাকে, তাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টটা তারা ক্রিয়েটই করে এই কারণে, প্রফিট থেকে অ্যাকাউন্টটা তারা আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এই অ্যাকাউন্টটা ক্রিয়েটই করে এই কারণে যে যখন তারা লোনটা রিপে করা দরকার, কারণ যখন আমাদের কাছে প্রফিট আসে তখন আসলে আমাদের মাথায় কাজ করে না, আমরা জিনিসটা নিয়ে খুব বেশি এক্সাইটেড হয়ে যাই। তো ওইখান থেকে যাতে আমরা এই যে লোনের পুকুরে ডুবন্ত না হয়ে যায়, অর্থাৎ লোনটাকে নিয়ে যাতে হচ্ছে গিয়ে একেবারে মানে লোনটা যদি রিপে করতে যে এরকম মাথা খারাপ করার মতো অবস্থা না হয়, সেই ক্ষেত্রে তারা যেটা করে যে প্রফিট থেকে একটা অংশ তারা আলাদা সেভ করে রাখে, সেই টাকাটাই তারা লোন রিপে করার কাজে হেল্প করে। এই যে আলাদা একটা ফান্ড ক্রিয়েট করে এটাকে আমি বলছি সিঙ্কিং ফান্ড। বোঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, সো আমি একটু সময় দিচ্ছি, আমি যেহেতু আমার মতো করে বলে দিলাম, ক্লাসে হলে আমরা অবশ্যই আমাদের বইটা দেখতে পেতাম, তা আমি জাস্ট 2 মিনিটস টাইম দেবো। এখানে আমি আমার বইয়ের পেজটা আমরা দেখতে পাচ্ছি, তো এই পেজটা একটু গো থ্রু করেন, বা যাদের কাছে বই আছে তারা গো থ্রু করেন, অথবা পেজটা একটু গো থ্রু করেন। 2 মিনিট সময় দিচ্ছি। তো আমি এটার জন্য যদি অ্যাসাইনমেন্ট দিই, জাস্ট হচ্ছে আমি যেটা দেই যে সিঙ্কিং ফান্ডটা ক্লিয়ার করতে বলি যে হোয়াট ইজ দিস। সো দ্যাট সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এই ক্ষেত্রে আপনার জন্য অনলাইন কন্টেন্ট হচ্ছে ওপেন, সেই অনলাইন কন্টেন্ট থেকে আমরা যে কোনো ভাবে আপনি এটা ডেফিনেশনটা দেখতে পারেন। এবং আমি একসেপ্ট করি হচ্ছে কি আমি চাই যে সেখানে হচ্ছে গিয়ে আপনি কিছু কি বলা যায় রিলেভেন্ট ইমেজ দেবেন, যেমন আমি একটা পুকুরের মধ্যে ডুবে যাচ্ছে এরকম দেখাচ্ছে, এরকম একটা ইমেজ দিতে পারেন। একটা ছবি দিয়ে এক্সপ্লেন করলে জিনিসটা আরো ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে, এটাই বলেছি। ওকে, সো ম্যাম নাও আপনি যেই মানে ছবিটা একটু আগে দেখাচ্ছেন ওইটা দিলে হবে? আমি তো ওটাই বললাম যে একটা রিলেভেন্ট ছবি দিলে, আমি ওরকম একটা ছবি এঁকেছি, যেরকম একটা রিলেভেন্ট ছবি দিলেই হলো। ওকে, দেন লেটস মুভ টু দ্য নেক্সট টপিক। তো আমাদের আজকে এই চ্যাপ্টারের লাস্ট যে টপিকটা নিয়ে আমরা স্টাডি করব, হুইচ ইজ অ্যাবাউট আমার খুব ফেভারিট টপিক, এটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আমি একটু বলে দিচ্ছি এটা কোথায় পাবো আমরা বইয়ের। আমরা এটা বইয়ের হচ্ছে গিয়ে একটু সময় দিবেন, আমরা এটা পাবো হচ্ছে গিয়ে বইয়ের পেজ নাম্বারটাই দেন, পেজ নাম্বারটা নিচে থাকে। ওকে, 384 পেজে হচ্ছে গিয়ে আমরা পাবো। আমরা ওখান থেকে হচ্ছে আজকে আমাদের নেক্সট যে টপিক যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে চলে যাচ্ছি। সো আমাদের নেক্সট টপিক যেটা হবে এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। আমরা সিঙ্কিং ফান্ডটা দেখেছি, আমি সিঙ্কিং ফান্ডটা ক্লিয়ার করে দিই। অল ড্রয়িং দিয়ে দিলাম। ওকে, সো আমরা যে নেক্সট যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট। সো ব্রেক ইভেন পয়েন্ট যেটা হচ্ছে আমাদের মনে হয় কোনো আইডিয়াই নেই যে ব্রেক ইভেন পয়েন্ট আসলে কি হতে পারে, নামটা দেখে আসলে বোঝাও যায় না। তো ধরে নিলাম যে সফল, উনি হচ্ছেন একজন সফল বিজনেসম্যান, নামও সফল কাজেও সফল। তো সফল একজন সফল বিজনেসম্যান, তো বিভিন্ন রকম ভেঞ্চারে সে যায়। তো রিসেন্ট তার মনে হলো যে সে এরকম একটা রেস্টুরেন্ট বিজনেসে যাবে, যে প্যান্ডেমিকের মতো ধরেন রেস্টুরেন্ট বিজনেস বন্ধ হয়নি, মানুষজন কিন্তু ঠিকই অনলাইন থেকে খাবার কিনে কিনে খাচ্ছে। কিছু দেখে তার খুব ইন্টারেস্ট হলো যে সে একটা হচ্ছে গিয়ে অনলাইন স্টার্ট আপে যাবে, রেস্টুরেন্ট ক্লাউড রেস্টুরেন্ট যেটাকে আমরা এখন বলছি, যে বাসায় তৈরি করে বা একটা প্লেসে তৈরি করে হচ্ছে আমি সেল করবো, সেরকম একটা রেস্টুরেন্ট বিজনেসে যাবে। তো আমি ধরে নিলাম সফল এটার জন্য ইনভেস্ট করলো হচ্ছে খুবই অল্প একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলো, অনলি 50,000 টাকা, যেহেতু তার বাসায় রান্না হবে, বাসার থেকে রান্না হয়ে জাস্ট হচ্ছে গিয়ে সে মানে ধরেন কোনো একটা সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে ক্লায়েন্টদের কাছে সার্ভিস দিবে, এই কারণে সে দেখবে যে 50,000 টাকা ইনগ্রিডিয়েন্টস এন্ড আদার্স গুলো কিনলে তার হচ্ছে গিয়ে সে রেস্টুরেন্টটা স্টার্ট করতে পারছে, তার তো কোনো স্পেসের দরকার হচ্ছে না। সো উনি 50,000 টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট করলো। সো 50,000 টাকা এখানে ওনার কি অবভিয়াসলি টোটাল কস্ট, মানে পুরো যে খরচটা হচ্ছে বিজনেসটা রান করতে সেটা।
এখন 1 মাস পরে ওনার যেটা হলো যে দেখলো যে এত কষ্ট করে বিজনেসটা করলো, বাসায় ধর রান্না বান্না করলো, নিজেই রান্না করলো, তারপরে হচ্ছে গিয়ে ধরেন পাঠাও ফুডের মাধ্যমে ফুড গুলো পাঠিয়ে দিল, পেজ একটা বানালো, ফেসবুক পেজ, সেটা দিয়ে প্রমোট করলো, ইউটিউবে নিজে রান্নার ভিডিওস গুলো দিয়ে দিল। এত কিছু করার পরেও হচ্ছে গিয়ে দেখা গেল 1 মাস পরে 50,000 টাকা ইনভেস্টে তার 1 মাস পরে টোটাল সেল আসলো যেটা, সেটা হচ্ছে গিয়ে 30,000 টাকা। TR means total revenue here, total earnings actually. So তার টোটাল আর্নিংসটা হলো হচ্ছে কি 30,000 টাকা। আচ্ছা, TR টা বের করার ওয়েটা কি? টোটাল রেভিনিউ TR বের করার সিস্টেমটা খুবই ইজি। প্রাইসকে যদি মানে আপনার সেলিং প্রাইস যেটা, যে টাকায় আপনি সেল করছেন, সেই প্রাইসটাকে যদি কোয়ান্টিটি কতটুকু সেল করেছেন সেটা দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করেন, আপনি টোটাল রেভিনিউটা পেয়ে যাবেন, মানে মোট খরচটা আমরা পেয়ে যাই। তো সফল বিজনেসম্যান হতে পারলো না, দেখা গেল যে 50,000 টাকা ইনভেস্ট করে এত কষ্ট করার পরও সফলের টোটাল আর্নিংস, দ্যাট মিন্স টোটাল রেভিনিউ হ্যাজ বিকাম অনলি 30,000 টাকা। তো তারপরে আমি ধরলাম যে না, তারপর সফল দমে যাওয়ার পাত্র না। তো সফল ধরেন পৃথার কাছ থেকে মানে নেক্সট মান্থে তো আবার ইনভেস্টমেন্টে যেতে হবে, আদারওয়াইজ তো সে তার বিজনেস স্টার্ট করতে পারবে না। তো বুঝতেই পারছি ইনভেস্টমেন্টটা হচ্ছে 50,000 টাকা। তো নেক্সট মান্থে সে আবার নতুন করে রেস্টুরেন্টটা কন্টিনিউ করার জন্য ধরে নিলাম যে রেস্টুরেন্ট বিজনেসটা কন্টিনিউ, দেন পৃথার কাছে আবার 20,000 টাকা ধার নিয়ে আবার সে তার বিজনেসটা শুরু করলো, মানে আবার বিজনেসটা কন্টিনিউ করলো নেক্সট মান্থও দেখা গেল যে সে যখন আপনার হচ্ছে গিয়ে 50,000 টাকা ইনভেস্টমেন্ট করেছে, ওই মাসে তার সেল হয়েছে ধরলাম, এখন একটু পেজটার প্রসার বেড়েছে, সো 40,000 টাকা। তারপরেও কিন্তু দেখেন 10,000 টাকা তার লস। মানে এখন কি ধরুন পৃথার কাছে যে যদি আবার বলে যে আমাকে 10 কিছু টাকা ধার দে, সে কি দিবে? সে কিন্তু দিবে না, সে বলবে যে না, আমি তো একবার দিয়েছি আর কেন দিব। সো এরপরে সে গেল ধরেন কার কাছে যাবে, সাজ্জাদের কাছে গেল। সাজ্জাদকে অনেক বুঝাই সুঝে ওর কাছ থেকে আবার কিছু টাকা লোন নিয়ে এসে সে আসলো। সফল চিন্তা করলে এটাই শেষ, এরপরে আর না। সো নেক্সট মান্থে যখন সে ইনভেস্টমেন্ট করলো 50,000, সেই মাসে somehow তার টোটাল রেভিনিউ এই যে আরো 3 মাস হয়ে যাচ্ছে, সো এই যে প্রশ্ন হয়েছে টোটাল সেলটা ওখানে 50,000। এখন কি সাজ্জাদের মনে একটু বল আসবে না যে না, আমি যে ইনভেস্টমেন্টটা করছি ইটস গো টু এ পজিটিভ ওয়ে, আস্তে আস্তে আমার কিন্তু সেলিং বাড়ছে, 30,000 40,000 দেন 50,000, ইনভেস্টমেন্ট রিকভার হয়ে আসছে। এবং ধরে নিলাম যে পরের মাসে যখন সে 50,000 টাকা স্পেন্ড করলো, তার টোটাল সেল আসলো হচ্ছে 65,000। তো এখন সে প্রফিটের মুখ দেখছে। সো এখান থেকে আসলে আমরা একটা কনসেপ্ট পাচ্ছি, যেটা বুঝতে পারছি যে সফল তখনই তার বিজনেসটা রান করতে পারবে যখন কিনা তার টোটাল সেলটা টোটাল রেভিনিউ টোটাল কস্টটা টোটাল রেভিনিউ সমান ছিল। তাতে অ্যাটলিস্ট তার এমন হচ্ছিল না যে বিজনেসটা রান করতে কষ্ট হচ্ছিল, মানে সে কোনো না কোনো ভাবে বিজনেসটা কিন্তু রান করে ফেলতে পারছে। তো আপনি যদি আমাকে এটা গ্রাফিক্যালি দেখাতে চান, এটা গ্রাফিক্যালিও দেখাতে পারি। সো এটার জন্য জাস্ট হচ্ছে আমরা একটা ডিমান্ড এন্ড সাপ্লাই, আমি এখানে হচ্ছে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের একটা কার্ভ ড্র করতে চাচ্ছি। সো টোটাল কস্টের কার্ভ সাধারণত 0 থেকে স্টার্ট হয়, অর্থাৎ আপনার সরি মাই মিস্টেক, টোটাল কস্টের কার্ভ সাধারণত হচ্ছে গিয়ে 0 না, একটা স্পেসিফিক পয়েন্ট থেকে স্টার্ট হয়। সো এটা আমার টোটাল কস্টের কার্ভ। আর টোটাল রেভিনিউর কার্ভটা সাধারণত 0 পয়েন্ট থেকে, অর্থাৎ আমরা যেটাকে বলি অরিজিন, সেখান থেকে আসলে স্টার্ট হয়। তো এখানে আমরা একটা ছবি একটা হচ্ছে আমি একটু ইয়াগুলো বলছি কোনটা কি। সো আমি যদি গ্রাফিক্যালিও দেখাই, আমি কিন্তু আশা করব যে আমি যেটা যেটা ড্র করছি বা যা যা লিখছি এটা কিন্তু আপনারা লিখবেন, বিকজ বিজনেস ম্যাথে আমি বলেই দিয়েছি যে আমার পুরো ক্লাসটা লেকচার তুলতে হবে, আদারওয়াইজ ভালো করবে না। সো আমি ধরে নিয়েছি যে এখানে হচ্ছে গিয়ে কোয়ান্টিটি দেখাচ্ছিল এক্স অ্যাক্সিসে, এন্ড ওয়াই অ্যাক্সিসে আমার হচ্ছে কি প্রাইস দেখাচ্ছিল। এন্ড আমার যে কার্ভটা আমি দেখতে পাচ্ছি 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়নি, উপরে থেকে স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে কি আমার টোটাল কস্ট। এন্ড যেটা হচ্ছে গিয়ে 0 থেকে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে টোটাল রেভিনিউ। আমি দুটো একটু এক্সপ্লেনও করবো কেন একটা 0 থেকে স্টার্ট হয়েছে একটা 0 থেকে হয়নি। টোটাল রেভিনিউ কার্ভটা আসলে 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়। রেভিনিউ ইট মিনস ইউর সেলিং অর ইউর আর্নিংস। তো
So normally when the quantity is 0, আমরা তো জানি অরিজিনে কি হয়, অরিজিনে হচ্ছে আমাদের কোনো কোয়ান্টিটি থাকে না, মানে ওখানে হচ্ছে সব দুটোই ভ্যালুই হচ্ছে 0. So when your earning is 0, খুব স্বাভাবিক ব্যাপার, মানে সরি, যখন কোয়ান্টিটি 0 মানে আপনি কোনো প্রোডাক্টই তৈরি করেন, আপনার কি কোনো আর্ন হবে? অবভিয়াসলি না. সো your total revenue also 0. অবশ্যই কোয়ান্টিটি যত বাড়বে আমার প্রাইসও বাড়বে, মানে আর্নিংসও বাড়বে, তার মানে যত, এই জন্য এটা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ, মানে অর্থাৎ আমি যদি এখান থেকে দেখতে পাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে যত উপরের দিকে যাচ্ছে আমার কোয়ান্টিটিও তত বাড়ছে, প্রাইসও তত বাড়ছে, আমার টোটাল রেভিনিউটা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। টোটাল কস্ট আমি এটা দেখতে পাচ্ছি এটা 0 থেকে স্টার্ট হয়। কেন? কারণ হচ্ছে যে আপনার সেল হোক বা না হোক আপনার বিজনেসে একটা খরচ থাকে, যে খরচটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট, অর্থাৎ টোটাল কস্টটাকে যখন আমরা ক্যালকুলেশনে যাই এটা নরমালি দেখতে এরকম, টোটাল কস্ট ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট, আমি জাস্ট ইনিশিয়াল গুলো দিয়ে লিখছি এফসি and the variable cost which is VC. হ্যাঁ, so total cost is the sum of FC and VC. FC হচ্ছে নাম বলছে ফিক্সড কস্ট, মানে নামের মতোই, and VC means হচ্ছে ভেরিয়েবল কস্ট, it vary করে, অর্থাৎ নাম থেকে আপনি বুঝবেন যে কস্টটা কিরকম। আর ফিক্সড কস্ট হচ্ছে বিজনেসে বা যে কোনো ইনভেস্টমেন্টে একটা খরচ থাকে যেটা আপনার সেল হোক বা না হোক এই খরচটা আপনার সবসময় করতে হবে, এটাকে আমরা বলে থাকি ফিক্সড কস্ট। এন্ড ভেরিয়েবল কস্ট হচ্ছে যে কিছু খরচ থাকে যেটা আপনার সেলিং এর সাথে সাথে ভ্যারি করে, সেল হলে মানে প্রোডাকশন হলে এই খরচটা বাড়বে, প্রোডাকশন না হলে খরচটা বাড়বে না, 0 হবে। যেমন হচ্ছে সফলের বিজনেসটার কথাই যদি আমি চিন্তা করি, সফলের বিজনেসে ধরে নিচ্ছি যে উনি ধরেন ওনার সেল হোক বা না হোক উনি তো একটা শেফ রাখতে হয়েছে যে কিনা ওনার খাবারটা রান্না করবে, সেই শেফের স্যালারি দিতে হবে না, এখন যদি কোনো সেল না হয় তারপর সেই শেফকে হচ্ছে গিয়ে আপনার স্যালারি দিতে হবে, আবার যদি কোনো রান্না হয়ও মানে সেল হয়ও তারপরে কিন্তু সেই স্যালারি দিতে হবে। তো এটা শেফের যে স্যালারিটা ছিল এই স্যালারিটা কি ওনার জন্য ফিক্সড কস্ট না, যে আমার সেল না হলে আমি এই স্যালারিটা দিব, এটা হচ্ছে গিয়ে এখানে ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্টটা কি? ভেরিয়েবল কস্ট হচ্ছে যেটা ভ্যারি করে ওভার দ্য কোয়ান্টিটি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে ধরেন সফলে যদি বেশি সেল হয় তাহলে ওনাকে বেশি বেশি র ম্যাটেরিয়ালস কিনতে হবে না, মানে ধরেন ফুডের জন্য যে র ম্যাটেরিয়ালস গুলো লাগে, এই র ম্যাটেরিয়ালস এর কস্টিংটা হচ্ছে গিয়ে আমার এখানে ভেরিয়েবল কস্ট। ওনার আপনার হচ্ছে গিয়ে খরচ মানে সেল নাই তো র ম্যাটেরিয়ালস এর কস্টিংও নাই, সেল থাকে তাহলে র ম্যাটেরিয়ালস এর কস্টিং থাকে। কিন্তু শেফের যে স্যালারি যেটা ছিল সেটা কিন্তু এরকম না, সেল হোক বা না হোক আপনাকে শেফকে কিন্তু এই পেমেন্টটা আপনার করতেই হবে। সো ফাইনালি তাহলে কেন টিসিটা হচ্ছে গিয়ে 0 থেকে স্টার্ট হলো না, এটাই তো কোশ্চেন ছিল। তো আমি দেখতে পাচ্ছি টোটাল কস্ট ইজ দ্য সাম অফ ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট। তো যখন আমার কোয়ান্টিটি 0 অর্থাৎ সফল কোনো প্রোডাকশনে কোনো সেলই করতে পারে নাই, কোনো প্রোডাকশনে হয়নি, তারপরেও কি ওই যে একটা ফিক্সড কস্ট ছিল না স্যার যেটুকু তাকে দিতেই হবে, বিষয়টাকে অনেকটা এরকম না যে এই ফিক্সড কস্টটা তাকে দিতেই হবে, অর্থাৎ এইটুকু সে খরচ না করলেই না, এই ফিক্সড কস্টটাই হচ্ছে গিয়ে আমার এখানে দেখাচ্ছে। আমি ধরে নিচ্ছি এখানে আমার ফিক্সড কস্টটা হচ্ছে ওনার যেটা পেমেন্ট করতে হয় ওনার শেফকে, ধরে নিচ্ছি যে এই পেমেন্টটা হচ্ছে ধরেন 5000 টাকা। এই কারণে এই 5000 টাকার পয়েন্ট থেকে হচ্ছে কি ওনার টোটাল কস্টটা স্টার্ট হয়েছে, এর আগে হচ্ছে গিয়ে স্টার্ট হয়নি। সো এই জন্য টোটাল কস্টটা কখনোই 0 পয়েন্ট থেকে স্টার্ট হয় না, টোটাল কস্টটা সবসময় সাধারণত একটা অরিজিনের উপরে একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়। সো হোয়াট এভার এতগুলো কথা বলে আসলাম যেই কারণে আমরা দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট পাসেস এ স্পেসিফিক পয়েন্ট। আমি একটা পয়েন্টই দেখতে পাচ্ছি দুজন পাস করে গেছে, আর কোনো পয়েন্টে তারা পাস করে নেই। এই যে পয়েন্টে পাস করে গেছে এই পয়েন্টটাই আসলে আমার সেই আমি যে বলছিলাম যে আমি একটা কনসেপ্টের কথা বলেছিলাম যেখানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টটা সমান হচ্ছে, এটাই হচ্ছে সেই পয়েন্ট হুইচ ইজ ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে আমার টোটাল কস্ট, এটাকে আমি ইনিশিয়াল দিয়ে দিচ্ছি বিইপি, যেখানে আমার টোটাল কস্ট ইজ জাস্ট ইকুয়াল টোটাল রেভিনিউ। তো এই যে সফলের জন্য যে আমি বলছিলাম যে সফল যখন তার ইনভেস্টমেন্ট 50,000 এবং সে আর্ন করছেও 50,000, তখন কিন্তু তার জন্য এই বিজনেসটা রান করা স্মুথ হবে, এন্ড আফটার দ্যাট আসলে হি উইল মেক দ্য প্রফিট। এই যে এই পজিশনে আমরা দেখতে পাই যে আমার টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ সমান হয়, এই পজিশনকে আমরা বলে থাকি ব্রেক ইভেন পয়েন্ট, in short form BEP. Am I clear to you?
Yes, ma'am. আচ্ছা, না ম্যাম আমার একটু ক্লিয়ার হয়নি ম্যাম। কোথায় ক্লিয়ার হয় নাই স্যার? ম্যাম আমরা যে ধরেন 50,000 টাকা আমরা মানে কোনো প্রোডাকশন কস্টের জন্য দিছি, মানে সাপ্লাইতে দিছি, ঠিক আছে? তাহলে ম্যাম আমাদের ওটা কি ম্যাম সেলিং ম্যাম টোটাল 50,000 টাকা হয়েছে নাকি? আমি বলেছি আপনার টোটাল ইনভেস্টমেন্ট, আপনি যে কোনো ভাবে ইনভেস্ট করেন না কেন, ইওর টোটাল ইনভেস্টমেন্ট ইজ 50,000 টাকা। এখন এরপরে 50,000 টাকা ইনভেস্ট করলে তো আপনি প্রোডাকশনে যাচ্ছেন, মানে কিছু না কিছু তো তৈরি করছেন, সেখান থেকে তৈরি করে আপনার টোটাল সেল আসছিল ধরেন 3 মাস পরে 50,000 টাকা। তাহলে কি হলো, আপনি ইনভেস্টমেন্টও করেছিলেন 50,000, আপনি ওখান থেকে যে আর্ন করলেন, সেল করলেন, আর্নের কথা আমি বলি না, বলেছি আপনি যে টোটাল যে সেল হলো, এই জন্য এটা দেখিয়েও দিয়েছি যে সেলটা কিভাবে বের করে, প্রাইস টাইমস কোয়ান্টিটি, সেটাও হলো 50,000 টাকা। তাহলে কি হলো, দুটোই সমান, যে আমি যা ইনভেস্ট করছি সেটা এবং ওই ইনভেস্টমেন্টের পর আমি যা আর্ন করছি দুটোই সমান। তো দ্যাট আমার মধ্যে কিন্তু একটা হোপ থাকবে, যে আমার কিন্তু এমন না যে আমার কারো কাছে যেতে হবে যে নতুন করে আবার ইনভেস্টমেন্টে যা ইনভেস্ট করছি সেই টাকাই পেয়ে গেলাম। আমার কাছে একটা হোপ থাকবে, মেবি নেক্সট টাইম আমি আরো ভালো করতে পারবো। তো এই সিচুয়েশন গুলোকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কি ব্রেক ইভেন, বুঝছেন? Yes, মানে ma'am. যেখানে টোটাল রেভিনিউ ইজ জাস্ট ইকুয়াল দা টোটাল ইনভেস্টমেন্ট। আমার যে টোটাল রেভিনিউটা যখন হচ্ছে কি টোটাল ইনভেস্টমেন্টের সমান হয়ে যায়, তখনই হচ্ছে মানে টোটাল কস্টটা টোটাল আপনার রেভিনিউ সমান হয়ে যায়, সেটাকে আমি বিইপি যদি বলেন যে বিইপি আসলে ম্যাডাম আমি কিভাবে মানে একটা লাইনে আমি বলতে চাই যে হোয়াট ইজ বিইপি, তাহলে আমি বলবো যে ডেফিনিশনটা আমি এভাবে দেবো যে when your total cost is just equal your total revenue, that means total earning, that situation is called break even point, BEP। তাদের জন্য তো এখন অনেক সুবিধা আছে, এই যে ম্যাম আমি তাহলে এক কথা বলা যায় না হোয়াইটবোর্ডে নিট যা যা আই, ড্র করলাম এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হ্যাঁ বলেন। ম্যাম তাহলে মানে মানে এক কথায় বলা যায় নিট আয় ও ব্যয় সমান থাকবে ম্যাম, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। বাংলা টার্মটা তো জানি না, মেইন কথা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট মানে খরচ যেটা, কস্টিং এর মানে, এবং সেখান থেকে আমার যে আর্নিং যেটা, প্রফিট বলি নাই কিন্তু, একবারও প্রফিটের কথা বলিনি, আমি বলেছি আমার কস্টিং এন্ড মানে আমার ইনভেস্টমেন্ট এন্ড আমার আর্নিং যখন সমান হবে, দ্যাট পয়েন্ট ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা আচ্ছা জি ম্যাম, ঠিক এখন ম্যাম ক্লিয়ার। ওকে, সো এরপর আমরা চলে যাচ্ছি, চাইলে যে বললাম যেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। চাইলে স্ক্রিনশটটা নিয়ে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিতে পারেন বাকিদের সাথে, ওরাও দেখে নিল যারা ক্লাস মিস করে যাচ্ছে। তো এরপরে আমরা যে কনসেপ্টটাতে যাই, আমার কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে যে না হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। সো তাহলে আমাদের লেকচারের উপর টাইটেল দেন এখন ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে একটা ডেফিনিশন লেখেন। ব্রেক ইভেন পয়েন্ট বিইপি, break even point BEP, break even point BEP is a situation where total cost in a bracket TC, where total cost in a bracket TC, capital T capital C, মানে টোটাল কস্টটাকে যে ইনিশিয়াল হিসেবে আমরা টিসি হিসেবে বলছি, সেজন্য টোটাল কস্ট, where total cost is just equal total revenue in a bracket TR. So again আবার বলছি, break even point BEP, শাফিন থ্যাংক ইউ, আপনি একটা ছবি শেয়ার করেছেন, এটা অনেকের হয়তো হেল্প হবে। So break even point BEP is a situation where total cost in a bracket TC is just equal total revenue TR. Okay, that means এটুকু লিখে ফেললে তারপরে লেখেন দ্যাট মিনস, একটা ফর্মুলার মতো লিখবেন যেটা হচ্ছে গিয়ে হেল্প হবে, যে দ্যাট মিনস বিইপি, এটা নিচে লিখবেন বিইপি ইকুয়াল টু, এটা দিয়ে বোঝার জন্য আমরা যেটা দেখাচ্ছি,
যে বিইপি টা আসলে কি, দ্যাট মিন্স বিইপি ইকুয়াল টু টিআর ইজ ইকুয়াল টু টিসি। এটাই যে আমরা বিইপি বলা মানে বুঝবো যে টিআর যখন টিসি সমান হবে, এটা আমরা বিইপি শর্টকাটে মনে রাখবো। ওকে, তো এবার চলে যাই হচ্ছে গিয়ে আমাদের সাজ্জাদ, আপনি বারবার হচ্ছেন আনমিউট হয়ে যাচ্ছেন, আমি আপনাকে বারবার মিউট করে দিচ্ছি যদিও। সো এরপরে আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে দ্য ক্লাসিফিকেশন অফ বিইপি এন্ড দ্য ক্যালকুলেশন অফ ম্যাথস। খুবই সোজা, বিইপি ম্যাথস গুলো এত সোজা হয়ে যায় যে আমি আসলে মানে বিইপির ম্যাথস দিতে আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এত ইজি ম্যাথস গুলো দিব কিনা। সো আমরা একটু বিইপির ম্যাথসে চলে যাই। আমি একটু এই জন্য বইয়ে যাব, আমাদের যে পিডিএফ ফাইলটা আছে আমি আপনাদের সাথে এই ফাইলটা শেয়ার করে দিব। আমি যে পিডিএফটা করে দিয়েছে আমাদেরকে, এই পিডিএফটা আমি আজকে ক্লাস শেষে শেয়ার করে দিব, ওর ক্লাসরুমে পেয়ে যাবেন। তো বিইপি ক্যালকুলেশনের জন্য আমাদের তিন ধরনের আমরা হচ্ছে গিয়ে ব্রেক ইভেন পয়েন্ট দেখতে পাবো। ফার্স্ট যে ব্রেক ইভেন পয়েন্ট আমি শর্টকাটে বলে যাব। তো আপনি আপনার খাতার পর টাইটেল লেখেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট, যেটা দিয়ে ফার্স্ট ক্লাসিফিকেশন যেটা আপনি লিখবেন ক্লাসিফিকেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট, এরকম একটা টাইটেল দেন। তারপর যে ফার্স্ট ক্লাসিফিকেশনটা আপনি দিবেন, প্রথম যে ক্লাসিফিকেশনটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে প্রথম যে ক্লাসিফিকেশন আমরা যেটা পাবো অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট। তো প্রথমে হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে আপনি হচ্ছেন গিয়ে ক্লাসিফিকেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট এভাবে দেন। দেওয়ার পরে হচ্ছে গিয়ে ফার্স্ট যে ক্লাসিফিকেশনটা আপনি দিবেন সেটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট। অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট কি, একদম সহজ বাংলায় বলি যে আমরা যখন মনে মনে একটা বিজনেস করতে যাচ্ছি, এখনই বসে ইনভেস্টমেন্টের হিসাব করে ফেললাম কত টাকা আমার ফিক্সড কস্ট হবে, কত টাকা ভেরিয়েবল, এই যে আমি ফর্মুলা যখন দেখবো সেখানে দেখবো কত ডেপ্রিসিয়েশন কতটুকু হতে পারে, ভেরিয়েবল কস্ট কতটুকু হতে পারে, এইভাবে হিসাব করে আপনি এখন বসে যদি কোনো একটা বিজনেসের জন্য ব্রেক ইভেন পয়েন্ট মানে নো লস নো প্রফিট জোনটাকে খুঁজে বের করতে চান, এই যে এটার আরেকটা নাম হচ্ছে নো লস নো প্রফিট জোন। কাজ হচ্ছে কি এখান থেকে এমন হয় যে আমি লসও করছি না আমি প্রফিটও করছি না, একটা মোটামুটি স্টেবল সিচুয়েশন আছে। তো এটা আপনি বের করতে চান, তখন হচ্ছে কি আপনার এই ক্যালকুলেশনটাতে যেতে হবে। তো অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট আমার প্রথম যেটা ছিল, যে টাইপসটা ছিল সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট। সেটার ফর্মুলাটা হচ্ছে এরকম, কিউ ইজ ইকুয়াল টু কিউ বিইপি মানে হচ্ছে কোয়ান্টিটি অফ বিইপি, এই যে কিউ বিইপি লেখা এই কারণে যে কোয়ান্টিটি অফ বিইপি is equal to fc plus d divided by p minus v। আমি এটা লিখলাম না বিকজ এই যে ডিভাইডেশন আছে, তো এটা তো আমি এখন মোবাইল মানে আমি আমার ল্যাপটপে লিখলে এটা আসবে না, সো দ্যাট অনেকে বুঝতে পারবেন, এই জন্য আমি এখন বইয়ের পিডিএফটাই দেখাচ্ছি। তো তাহলে আমরা প্রথম যে ব্রেক ইভেনটা বুঝলাম যেটাতে অ্যাকাউন্টিং এ, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যালি জাস্ট ক্যালকুলেশন করবো যে হোয়াট উইল বি দ্য ব্রেক ইভেন পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট। তো সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম, কোয়ান্টিটি অফ ব্রেক ইভেন পয়েন্ট কিউ বিইপি ইজ ইকুয়াল টু এফসি প্লাস ডি ডিভাইডেড বাই পি মাইনাস ভি। fc plus d divided by p minus v. So here fc means the fixed cost, d means the rate of depreciation, p means মজার ব্যাপার, p টা means price না, price per unit price এভাবে, and v means the variable cost. Okay, so again quantity of break even point fc in accounting break even point মানে আমি কোয়ান্টিটিটাকে বের করব, sorry, here the formula is fc plus d divided by p minus v. ওকে, সো এখানে fc টা হচ্ছে ফিক্সড কস্ট। এখন যদি সকলের মনে হচ্ছে ম্যাডাম ফিক্সড কস্টে জানি কি ছিল, যে বলেছেন যে কিছু খরচ আছে একদম ফিক্সড, যেটা কোনোভাবেই চেঞ্জ হবে না, সেটাই হচ্ছে ফিক্সড কস্ট। আর এটা হচ্ছে দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন, যে খরচটা আপনার ভ্যারি করবে এটা ওটার সাথে, সেটা হচ্ছে ডি। পি তো হচ্ছে গিয়ে প্রাইস এন্ড ভি টা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ওকে, দেন হচ্ছে গিয়ে আমি আসি যে সেকেন্ড টাইপের যে ব্রেক ইভেন পয়েন্ট আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট। এটার ফর্মুলাটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু, আগের ফর্মুলাটাই দেখেন, জাস্ট হচ্ছে কি ডেপ্রিসিয়েশনটা নাই। সো সেকেন্ড টাইপটা লেখেন হচ্ছে গিয়ে ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট। ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে ফর্মুলাটা এটা লিখি, কিউ ইজ ইকুয়াল টু এফসি
divided by P minus V. Q is equal to FC divided by P minus V. Q is equal to FC divided by P minus V. And the last type of break-even point is financial break-even point, যেখানে net present value টা আমাকে calculation করতে হয়। তো সেখানে হচ্ছে কি ফর্মুলাটা আছে এরকম, Q is equal to FC plus OCF divided by P minus V. এখন প্রশ্ন হতে পারে OCF টা কি? OCF টা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো। এই থেকে ইনিশিয়াল থেকে আমরা OCF টা পেয়েছি, which means the money you need to operate your business continuously. আমাদের বিজনেসটাকে ডেইলি বেসিসে রান করার জন্য কিছু টাকা হাতে রাখতে হয়, লিকুইড কিছু অ্যাসেট হাতে রাখতে হয়, সেটাকে আমরা সাধারণত অপারেটিং ক্যাশ ফ্লোতে নিয়ে আসি। এটা হচ্ছে OCF। আচ্ছা, তাহলে আমরা তিনটা ব্রেক ইভেন পয়েন্ট জানলাম, অ্যাকাউন্টিং, দেন ক্যাশ, দেন হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট। অ্যাকাউন্টিং এর ফর্মুলা হচ্ছে FC প্লাস ডি ডিভাইডেড বাই পি মাইনাস ভি, ক্যাশে হচ্ছে গিয়ে FC ডিভাইডেড বাই পি মাইনাস ভি, আর ফাইন্যান্সিয়ালে হচ্ছে গিয়ে FC প্লাস OCF, which means accounting operating cash flow divided by P minus V, এভাবে আসছে। তো আমরা এখন একটা ম্যাথস করব। ম্যাথসটা হচ্ছে আমি বই থেকে, আমি এখন একটা যেভাবে অ্যাজ ইউজুয়াল ম্যাথস দিই সেভাবে একটা ম্যাথস বানিয়ে দেবো। এখন হচ্ছে আমরা সেই ম্যাথসে চলে যাব। সো আমি বলছি আপনারা লিখেন। সো লেখেন হচ্ছে গিয়ে এবিসি কোম্পানি ABC company has fixed asset of taka. ABC company has fixed asset of taka 60 lakh, 60 lakh টাকা যেটাকে বলছি। ABC company has fixed asset of taka 60 lakh. ABC company has fixed asset of taka 60 lakh. ABC company has fixed asset of taka 60 lakh, comma, operating cash flow is 10 lakh. ABC company has fixed asset of taka 60 lakh. Operating cash flow is 10 lakh. Operating cash flow is 10 lakh. তারপরে লেখেন they are producing computer. They are producing computer. Operating cash flow is 10 lakh. The full stop. তারপরে লেখেন they are producing computer. They are producing computer. আচ্ছা, কম্পিউটারটা না লিখে অন্য কিছু দিই, কম্পিউটারটা বুঝলে অসুবিধা হবে। লেখেন they are producing mobile phone. Sorry, হ্যাঁ, লেখেন they are producing mobile phone. মানে ABC কোম্পানি মোবাইল ফোন তৈরি করে। দেখেন they are producing mobile phone. The price of 6 mobile phone is 80,000 taka. The price of 6 mobile phone is The price of 6 mobile phone is 80,000 taka. The price of 6 কয়টা মোবাইল ফোন, হ্যাঁ, the price of 6 mobile phone is 80,000 taka, and
variable cost per mobile phone and variable cost per mobile phone is variable cost per mobile phone is variable cost per mobile phone is 10,000 টাকা variable cost per mobile phone is 10,000 টাকা full stop. So আবার বলছে ABC company has fixed cost of টাকা 60 lakh, operating cash flow is 10 lakh টাকা. They are producing mobile phone. The price of 6 mobile phone is 80,000 taka and the variable cost per mobile phone is 10,000 taka, full stop. Now, if the depreciation is 5 lakh taka, now if the depreciation is 5 lakh taka, now if the depreciation is 5 lakh taka, now the depreciation is 5 lakh taka. Now the depreciation is 5 lakh taka. Then now the depreciation is 5 lakh taka. Then what will be the accounting, financial and cash break-even point? Accounting, financial and cash break-even point. ওকে, সো সবাই তো হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন। আমরা এখন ম্যাথসের সলিউশনে চলে যাচ্ছি। সো আমি প্রথমে লিখলাম হচ্ছে ফিক্সড কস্ট, যেটা আমাকে দেওয়া ছিল টাকা 60 লাখ, সেটা আমি লিখেছি। আমি এখানে শর্টকাটে লিখছি, আপনি আপনার অ্যাসাইনমেন্টে কখন এইভাবে শর্টকাটে লিখতে হবে, আপনাকে লিখতে হবে ফিক্সড কস্ট ইজ কমা এফসি ইজ ইকুয়াল টু দিস অ্যামাউন্ট, অপারেটিং ক্যাশ ফ্লো ওসিএফ ইজ ইকুয়াল টু 10 লাখ। আমি এটুকু লিখেছিলাম। আচ্ছা, তারপরে কি ইনফরমেশন দিয়েছিলাম? তারপর আমার ইনফরমেশন ছিল হচ্ছে গিয়ে প্রাইস অফ দে আর প্রোডিউসিং মোবাইল ফোন। হ্যাঁ, এবং আমি বলেছিলাম যে দ্য প্রাইস অফ 6 মোবাইল ফোন ইজ 80,000 টাকা, তাই না? এরকম বলেছিলাম না? আচ্ছা, এখানে একটা কনফিউশন আছে। দেখেন, আমি যখন ফর্মুলাতে প্রাইসটা দেখাচ্ছিলাম, তাদের কি মনে আছে আমি বারবার বলছিলাম এই প্রাইসটা হচ্ছে প্রাইস পার ইউনিটের, প্রত্যেকটা প্রাইস, মানে একটা প্রোডাক্টের প্রাইস, নট 10টা প্রোডাক্টের প্রাইস। একইভাবে ওখানে যে ভিসি দেখানো হচ্ছিল, ভেরিয়েবল কস্ট যেটা দেখানো হচ্ছিল ফর্মুলাতে, সেটাও হচ্ছে কি পার ইউনিটের প্রাইস, নট 1000টা 10,000টার প্রাইস। ঠিক আছে? তো এখানে যখন আমি বলে দিলাম প্রাইস অফ 6 মোবাইল ফোন ইজ 80,000 টাকা, হুইচ মিনস আমি কিন্তু একটা মোবাইল ফোনের দাম বলি না, কিন্তু আমাকে কিন্তু এখানে প্রাইস যখন আমি মেনশন করছি, আমাকে এখানে একটা মোবাইল ফোন লাগবে, আমার 10টা মোবাইল ফোনের বা 6টা মোবাইল ফোনের দাম নেওয়া যাবে না। এই জন্য আমি কি করছি, প্রাইস পার ইউনিট প্রাইস বের করার জন্য যে টোটাল ভ্যালুটা দেওয়া ছিল সেটাকে আমি 6 দিয়ে ডিভাইড করে দিলাম। এখানে অ্যানসারটা কি আসবে? ম্যাম 18,000 হবে। 18,000। ওকে, তো 18,000 টাকা পেলাম। টাকাটা যদি ডলার হয় ডলার সাইনটা মেনশন করবেন। এরপর আসি হচ্ছে ভেরিয়েবল কস্ট। ম্যাম এটার আনসার তো অন্যরকম আসে, 13,333.33। ম্যাম 80,000কে 6 দিয়ে ভাগ করলে কত আসে? ম্যাম 13333 আসে। 80,000কে 6 দিয়ে ভাগ করলে 133 1333 দেন 333 এরকম। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে কি ভ্যারিয়েবল কস্ট যেটা ছিল সেটা হচ্ছে আমরা যেটা ছিলাম যেটাকে আমরা ভিসি দিয়ে দেখাচ্ছিলাম এখানে। ভ্যারিয়েবল কস্টটা কিন্তু আমাকে আবার এখানে কোনো ঝামেলা করে ভ্যারিয়েবল কস্ট বলে দিয়েছে যে 10,000 টাকা পার মোবাইল ফোন। এখন যদি 10,000 টাকা না দিয়ে বলতো যে সাপোজ the variable cost of 10 mobile phone is 1 লাখ টাকা, তাহলে কিন্তু আবার এইভাবে পার ইউনিটের ভেরিয়েবল কস্ট বের করতে। আবারও বলছি, প্রাইসটা এবং ভেরিয়েবল কস্টটা এখানে পার ইউনিট বেসিসে আসবে, পার ইউনিট বেসিসে। ওকে, আর কিছু দেওয়া আছে?
8টার ভ্যালু মনে হয় আমি মিস করেছি। ডেপ্রিসিয়েশন দেওয়া ছিল, ডেপ্রিসিয়েশন কত বলেছিলাম? ম্যাম 5 লাখ টাকা ছিল। 5 লাখ টাকা। আচ্ছা, সো জি, ma'am। ডেপ্রিসিয়েশন আমি বলেছিলাম হচ্ছে কি 5 লাখ টাকা। সো 5 লাখ টাকা ইজ মাই ডেপ্রিসিয়েশন। সো আমাকে তারা আস্ক করেছে ক্যালকুলেট দ্য অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল এন্ড ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট। যেহেতু খুব ইজি ম্যাথ, আমি জাস্ট একটা করে দেখাই। আমি অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে চাচ্ছি। সো অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য, আচ্ছা এখানে একটা প্রশ্ন হতে পারে, ধরেন শাফিনের মনে একটা প্রশ্ন আসে, ম্যাম ম্যাডাম কেন কোয়ান্টিটিটাকে মেজার করছে? ম্যাম ডেপ্রিসিয়েশনে একটা জিরো বেশি হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো শাফিনের মনে হয়তো প্রশ্ন আসছে যে ম্যাডাম কেন হচ্ছে কি কোয়ান্টিটিটাকে বের করছে ব্রেক ইভেন পয়েন্টে? যে আমরা আসলে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশনে কোয়ান্টিটিটাকে বের করি এই কারণে যে সেক্ষেত্রে সাধারণত আমরা আপনার হচ্ছে গিয়ে আমি এখান থেকে এখন প্রেডিকশন করতে পারবো যে আমার কতটুকু পরিমাণ প্রোডাকশনে গেলে আমি নো প্রফিট নো লসে যেতে পারবো, এবং এর থেকে বেশি প্রোডাকশন করতে পারলে এই প্রাইসে এই ভেরিয়েবল কস্টে আমি প্রফিট দেখতে পারবো। এই কারণে হচ্ছে গিয়ে আমরা সাধারণত কোয়ান্টিটিটাকে বের করে নিই। ওকে, সো আমরা যখন হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট বের করছি, আমাদের ফর্মুলাটা কি ছিল? এফসি প্লাস, সরি, আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্টটা যখন আমরা বের করছি আমাদের ফর্মুলা ছিল হচ্ছে এফসি প্লাস ডি, which means depreciation। এই তো এখন ঝামেলায় পড়বো। আচ্ছা, এটা ড্র করার ওয়ে আছে। ডিভাইডেড বাই, আমি একটা জাস্ট বোঝানোর জন্য এখানে লেখার চেষ্টা করছি, ডিভাইডেড বাই, দেন হচ্ছে ফর্মুলাটা লিখি, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আগে থেকে লিখতে হবে, ডিভাইডেড বাই পি P minus B। পি মাইনাস ভি। ঠিক আছে, এটা ছিল আমার ফর্মুলা। আমি মোটামুটি একটু লেখার চেষ্টা করলাম। তো আমার অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য ফর্মুলাটা এরকম ছিল, এফসি প্লাস ডি ডিভাইডেড বাই পি মাইনাস ভি। তো আমি এখন কি করব? অ্যাজ ইউজুয়াল ভ্যালু বসাই দিব। তো ভ্যালু বসাচ্ছি, ইকুয়াল টু আমার এফসি এর ভ্যালু যেটা ছিল 60 লাখ, সেটা দিলাম, প্লাস হচ্ছে কি ডেপ্রিসিয়েশন যেটা ছিল 5 লাখ, সেটাও বসালাম। দেন ডিভাইডেড বাই, ডিভাইডেশনটা দেখানোর জন্য আবারও স্ট্রেট লাইনটাকে নিয়ে আসি। দেন পি প্রাইস পার ইউনিটের ভ্যালু পেয়েছি, দ্যাট ইজ হচ্ছে যে 13,000 সামথিং মাইনাস 10,000। দেন ক্যালকুলেশন করলে আপনার এখানে অ্যান্সারটা চলে আসবে। So what's the answer here? ম্যাম অ্যান্সার হচ্ছে 1950 1950.00195। 00195। আচ্ছা, আমি দশমিকের পরে নিচ্ছি। এইবার একটু আসি, স্যার ওই এবিসি কোম্পানির পক্ষে কি এই প্রায় ধরেন 1950টা মোবাইল ফোন এবং একটা মোবাইল ফোনের এই 0.00 এরকম 1% তৈরি করা সম্ভব? একটু বুঝে দেখেন, এখানে একটা লুপহোল আছে, সেটা হচ্ছে আমরা কখনো কি ভাঙা প্রোডাক্ট তৈরি করতে পারি? মানে একটা মোবাইল ফোনের অর্ধেক বানাইলাম বা আধাটা বানাইলাম, 1/3 বানাইলাম, 1/4 বানালাম, 1/5 বানালাম, এভাবে কিন্তু সম্ভব না। সো এইটাই ভুল করেন, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে যখন আমরা অ্যান্সার বের করব তখন অবশ্যই রাউন্ড ফিগারে যেতে হবে। রাউন্ড ফিগারে কিভাবে যাব? যদি দেখি দশমিকের পরে 0.5, আবার বলছি যদি দশমিকের পরে আমি দেখি 0.5, 0.5 এর বেশি আছে তখন আমি পরের ডিজিটটা নিব, আর যদি দেখি এর কম আছে আগের ডিজিটটা নিব। সো আমি এখানে দেখলাম হচ্ছে কি 1950.001, সো মানে 0.5 এর অনেক পোর একটা অ্যান্সার। তো আমি এটাকে অ্যান্সার হিসেবে 1950 অ্যামাউন্ট ধরে নেব। 1950 মোবাইল ফোন, পিসেস অফ মোবাইল ফোন। সো এতগুলা যদি মোবাইল ফোন তৈরি করে এবিসি কোম্পানি, তাহলে অ্যাকাউন্টিং ব্রেক ইভেন হিসাবে, অর্থাৎ এখন থেকেই বসে আমি যদি
অ্যাকাউন্টস এর ক্যালকুলেশন করি সেখান থেকে হচ্ছে গিয়ে উনি 1950 পিসেস অফ মোবাইল ফোন তৈরি করতে তিনি হচ্ছেন ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ইন দ্য সেম ওয়ে আপনি চাইলে ক্যাশ ব্রেক ইভেন পয়েন্টও বের করতে পারেন। ক্যাশ ব্রেক ইভেনের সময় আমি শুধু যেটা করব যে আমার সেক্ষেত্রে হচ্ছে যে কোনোভাবে যদি আমি হচ্ছে এটা ভ্যালুটা আমি যদি কোনোভাবে 5 লাখটা সরাই দিই তাহলেই হচ্ছে সেখান থেকে আমার ক্যাশ ব্রেক ইভেন চলে আসবে। আর এই 5 লাখের জায়গায় যদি আমি অপারেটিং ক্যাশ ফ্লো দ্যাট ইজ 10 লাখ যোগ করে বের করতে যেতাম তাহলে আমার হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট যেটা ফাইনালি সেটা আসতো। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে অবশ্যই অ্যান্সারটাকে রাউন্ড ফিগারে নিয়ে যাবো। অ্যান্সারটা এটা মানে রাউন্ড ফিগারে আমাদের আসবে, এভাবে আমরা যাব। So that's it from my today's class. আমি তারপরে আরেকটা জিনিস একটু শেয়ার করে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আজকে আমাদের যে অ্যাসাইনমেন্ট সেখানে আমরা কি কি নিয়ে আসবো। তো অনেক কিছু আসবে। প্রথমে সিঙ্কিং ফান্ড আসবে। সিঙ্কিং ফান্ডের ম্যাথস তো নাই, জাস্ট হচ্ছে সিঙ্কিং ফান্ড লিখে আপনার কনসেপ্ট যেটা বলে সিঙ্কিং ফান্ড নিয়ে সেটা আপনি ক্লিয়ার করবেন, লিখবেন। তারপরে টাইটেল দিবেন হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, একটা ডেফিনেশন দিবেন এবং দেখবেন আমি একটা ছবি এঁকেছিলাম, এই জন্য আমি বলেছিলাম যে আপনার স্ক্রিনশট নেন যেটা শাফিন নিয়ে শেয়ার করেছে, ওই ছবিটা আসবেন সবসময় ব্রেক ইভেন পয়েন্টে যখন ডেফিনেশন লিখবেন, যদি আমি পরীক্ষায় আস্ক করি। করার পরে হচ্ছে গিয়ে 3 ধরনের যে ব্রেক ইভেন পয়েন্ট আমরা পেলাম সেই 3টা ক্লাসিফিকেশন লিখে ফর্মুলাগুলো লিখে রাখবেন। ফর্মুলাগুলোর এব্রিভিয়েশন সব বইয়ে দেওয়া আছে। আফটার দ্যাট হচ্ছে বইয়ের এক্সাম্পল ম্যাম এটা কি 28 অ্যাসাইনমেন্ট আসবে? জি, বইয়ের এক্সাম্পল 28, then example 29 and example 30 আমার হচ্ছে 28, 29, 30 30 এর পরে দেখবেন 30A বলে একটা আছে, এটা করবেন। সো আবার বলছি 28, 29, 30 30 এর A পরেরটাতে যেতে হবে না, 30A যেটা দেওয়া আছে সেটাই দিয়ে শেষ। সো 30A একটা দেওয়া আছে, এই 4টা ম্যাথস হচ্ছে বই থেকে করবেন। আর একটা ম্যাথস আমি দিলাম যেখানে আমি দেখেছিলাম যে একটা ম্যাথসের মধ্যে ফুল ইনফরমেশন দিয়ে দিয়েছি সবগুলো বের করার জন্য, এই ম্যাথসটা করে ফেলেন। এই মোট 5টা ম্যাথ আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে। নেক্সট ক্লাসের পরে যেটা হবে আপনাদের গুগল ক্লাসরুমে আমি একটা অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য একটা প্রসেস দেখাই দিব, অর্থাৎ ওই যে একটা আমি একটা অ্যাসাইনমেন্টের মতো দিব যেটা নামই থাকবে এরকম কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট পার্ট 1। সেখানে আপনি আপনার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট গুলো এই যে ছবি তুলে আপলোড করে দিবেন, সেখান থেকে আপনাকে কিন্তু আমি একটা অ্যাসেসমেন্ট কি ক্লিয়ার করতে পেরেছি স্যাররা? ম্যাম আজকে পর্যন্ত যা ক্লাস হয়েছে সব এই অ্যাসাইনমেন্ট আসবে না? হ্যাঁ, আজকে পর্যন্ত মানে মেইন কথা আমাদের ফার্স্ট সিটির জন্য যা যা করা হলো সবকিছু এই অ্যাসাইনমেন্টে আসবে। ওকে এখন আজকে বলবেন যে যেগুলো ফার্স্ট করেছেন সিটির ওগুলো সিলেবাসটা কি? ফার্স্ট সিটির সিলেবাসটা হচ্ছে ফুল চ্যাপ্টার 20। ফুল চ্যাপ্টার 20টা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট সিটির সিলেবাস। সিটিটা হবে হচ্ছে গিয়ে টুইস্টে, নেক্সট টুইস্টে। এন্ড নেক্সট থার্সডে আমাদের তো নরমাল ক্লাস আছে, এছাড়াও হচ্ছে গিয়ে 4:30 থেকে 6টা পর্যন্ত আমরা একটা এক্সট্রা ক্লাস করব। ওকে ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। সি ইউ অন নেক্সট ওকে ক্লাস। প্রশ্ন ছিল একটা। ম্যাম আসসালামু আলাইকুম। আচ্ছা, কোশ্চেনটা নেক্সট ক্লাসে নিই তাহলে, যেহেতু ক্লাস শেষ করে দিয়েছি নেক্সট ক্লাসে নেব ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।